আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 8 এর 3 নাম্বার ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি এবং এই 3 নাম্বার ক্লাসে আমাদের মেইন যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো আমরা অলরেডি আমাদের আউটলাইনে দিয়ে রেখেছি। এই হচ্ছে আমাদের টপিক এবং আজকের ক্লাস থেকে আমরা প্র্যাকটিস প্রবলেম 2 পাবো। যে প্র্যাকটিস প্রবলেম 2 তে আমাদের বেশ কয়েকটা প্রবলেম আছে। আজকের ক্লাস থেকে কি কি টাস্ক পাবেন সেই জিনিসটাগুলো আমরা একটু আগে দেখে নিই, তাহলে আমরা আমাদের গোলটা বুঝতে পারবো যে আজকের ক্লাস করার পরে আমাদের কি কি টাস্ক থাকবে, এটা বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা আমাদের ক্লাসরুমে যাব। আমি প্রসেসটা আরেকবার দেখাই, কারণ কোর্সে হইতে পারে নিউ অনেকজন আছেন। জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে ওয়ান কম্পাইলার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি আমাদেরকে যেই ইমেলটা দিয়েছেন কোর্সে রেজিস্ট্রেশন করার জন্য বা ক্লাস করার জন্য, সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন। করার পর এখানে আইকনটাতে ক্লিক করে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচে যাবেন। যদি আপনি দেখেন যে আপনার এখানে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ শো করতেছে না, তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে ক্লাসে অ্যাড করে দিব। তারপরে আপনি চলে যাবেন চ্যালেঞ্জেস, এবং চ্যালেঞ্জেসে গিয়ে আজকের ক্লাস থেকে আপনারা পাবেন প্র্যাকটিস প্রবলেম 2, আই মিন পিপি 2। তো পিপি 2টা এখান থেকে খুঁজে বের করবেন কোথায় আছে সেই পিপি 2টা। তো একটু স্ক্রল করলে এই যে আমরা পেয়ে গেছি পিপি 2। তো এখানে যদি যাই আমরা দেখতে পারতেছি আজকের ক্লাস থেকে আমাদের 10টা প্রবলেম দেয়া হয়েছে। মানে আজকের ক্লাসটা করার পরে আমাদেরকে 10টা প্রবলেম সলভ করতে হবে। সো নাও লেটস স্টার্ট। তো এখন আমাদের একদম প্রথমেই আমাদের আজকের ক্লাসে যেটা আছে সেটা হচ্ছে রুলস ফর নেমিং আ ভ্যারিয়েবল। আমরা তো ক্লাস 2 পর্যন্ত অনেক ভ্যারিয়েবল তৈরি করেছি নিজের ইচ্ছা মতো, যেইভাবে খুশি সেইভাবে আমরা ভ্যারিয়েবল গুলো তৈরি করেছি। কিন্তু আমাদের ইচ্ছে মতো ভ্যারিয়েবল গুলো তৈরি করলে হবে না। আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাব তখন আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। সেই স্ট্যান্ডার্ডটা ফলো করে আমাদেরকে ভ্যারিয়েবলটা লিখতে হবে। কারণ আমরা যেন তেন ভাবে ভ্যারিয়েবল গুলো লিখলে আমার কোডটা যখন অন্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখবে, তখন সে যদি আমার কোডটা না বুঝতে পারে, তখন আমার এই কোডটাকে সে বলবে গার্বেজ কোড। যে কে গার্বেজ কোড লিখছে তাকে ডাকেন, তার চাকরি আজকে থেকে নাই। আপনার মতে আপনার এই যে গার্বেজ কোডের জন্য আমার সিনিয়র ইঞ্জিনিয়ার আপনার কোড বুঝতে পারতেছেন, আপনার এই কোড দিয়ে আমি করবোটা কি? সো আপনার কোডটাকে বলবে গার্বেজ কোড। সো ওই গার্বেজ কোড যাতে আমাদের কোডগুলো না হয়, এত কষ্ট করে আমরা কোড লিখবো, সো এই জন্য আমাদেরকে এই ভ্যারিয়েবল লেখার কিছু রুলস আছে, স্ট্যান্ডার্ড ইউনিভার্সাল। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম। আপনি শুধুমাত্র সি প্রোগ্রামিং দিয়ে শিখলে নেক্সট যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন সেগুলোর জন্য আর এই রুলস ফর নেমিং ভ্যারিয়েবল টপিকটা শেখা লাগবে না। সো চলেন আমরা এই রুলস ফর নেমিং ভ্যারিয়েবল টপিকটা স্টার্ট করি। তো এটার জন্য সুন্দর করে আমাদের হচ্ছে একটা স্লাইড তৈরি করে দেওয়া আছে, যে স্লাইড গুলো আমাদের গুগল ক্লাসরুমে আছে। আফটার 4 ক্লাসেস আমরা এই গুগল ক্লাসরুমের অ্যাক্সেস সবাইকে দিয়ে দিব যারা আমাদের কোর্সে আর কি এনরোল করবেন। মেবি সেটা কালকে আমরা অ্যাক্সেস দিয়ে দিব, কারণ কালকে আমাদের 4 নাম্বার ক্লাস, মানে আমাদের ফ্রি প্রোগ্রামের লাস্ট ক্লাস। তো এখানে আসার পরে আমরা যদি এই যে স্লাইডস যে অপশনটা আছে এখানে যাই, গিয়ে এখানে একটা ড্রাইভ ফোল্ডার আছে, এই ফোল্ডারটা জাস্ট ওপেন করব। এখানে আমাদের ফুল কোর্সে যত স্লাইড আছে সব স্লাইড এখানে লিস্ট ডাউন করা আছে। তো আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 3। সো আমরা 3 নাম্বার ক্লাসটা এখান থেকে ওপেন করব, 3 নাম্বার যে স্লাইডটা। দেখেন 3 নাম্বার ক্লাসের একদম প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রুলস ফর নেমিং আ ভ্যারিয়েবল, এই জিনিসটা আছে। তো আমরা এই স্লাইডে যাব, গিয়ে হচ্ছে স্লাইড শো দিব। দিলেই আমাদের কাছে সুন্দর একটা নোট চলে আসবে। এটাই আর রুলস ফর নেমিং ভ্যারিয়েবল এই টপিকটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফোকাস না, এটা একটা আপনি বলতে পারেন ইউনিভার্সাল টপিক, যে একটা ভ্যারিয়েবল কিভাবে তৈরি করে। কারণ আপনি এখন সি প্রোগ্রামিং শিখতেছেন, সি প্রোগ্রামিং এও ভ্যারিয়েবল লাগে, পাইথনেও ভ্যারিয়েবল লাগে, জাভাস্ক্রিপ্টেও ভ্যারিয়েবল লাগে, দুনিয়ার সব জায়গাতেই ভ্যারিয়েবল। অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল। কোনো কিছুই পার্মানেন্ট না। ভ্যারি মানে কি, ভ্যারিয়েবলস মানে কি, যে জিনিসটা ভ্যারি করবে, যে জিনিসটার ভ্যালু ফিক্সড না। দুনিয়াতে শুধু একটা জিনিসই ফিক্সড, যে আপনি জন্ম গ্রহণ করার পরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এই একটা জিনিস ফিক্সড। আরো হয়তো অনেক কিছু ফিক্সড আছে, বাট বাকি সবকিছুই হচ্ছে ভ্যারিয়েবল, যে সবকিছু ভ্যারি করে। আজকে আপনি এই জায়গাতে আছেন, কালকে কোথায় থাকবেন বলা যাবে না। দ্যাট মিনস ইওর লাইফ ইজ আ ভ্যারিয়েবল। কালকের দিনটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। কালকের দিনে আপনি থাকতেও পারেন দুনিয়াতে, নাও থাকতে পারেন। আজকে আমি এখানে বসে ক্লাস নিচ্ছি, কালকের ক্লাসটা নাও নিতে পারি। দ্যাট মিনস ভ্যারি করতেছে।
এই যে জিনিসটা আছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের 4টা রুলস আছে। প্রথম রুলটা কি, এ ভ্যারিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। তার মানে একটা ভ্যারিয়েবল নেম যদি আমাকে শুরু করতে হয় তাহলে 100% আমাকে লেটার দিয়ে অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। আমি কোনো নাম্বার দিয়ে কোনো ভ্যারিয়েবল শুরু করতে পারবো না। এই পুরো এন্টায়ার কোর্সে আমি যতগুলো ক্লাস নিয়েছি, যত আমি এক্সাম্পল দিয়েছি, কখনো দেখছেন আমি কোনো ভ্যারিয়েবল নেম নাম্বার দিয়ে শুরু করেছি? কেউ কি দেখেছেন? না ভাইয়া। আচ্ছা, না। তাহলে দ্যাট মিন্স আমার প্রথম সেন্টেন্সটাতেই আমি 2টা টপিক শেষ করে ফেলছি। যে একটা ভ্যারিয়েবল তৈরি করতে গেলে আপনি লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু কখনোই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট অফ আওয়ার রুলস। এ ভ্যারিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ আ নাম্বার। নাও মুভ অন টু দ্য থার্ড নাম্বার। A variable name can only contain alphanumeric characters and underscores. Now, what is alphanumeric characters? Like, as an example, Fuad 123 can be a variable name. And it's starting by some letters. Fuad, F, F is a letter. That means Fuad 123. এই ফুয়াদ 123 এর মধ্যে আলফাবেটও আছে, নিউমেরিকও আছে। দ্যাট মিনস উই ক্যান সে ইটস আ আলফা নিউমেরিক ভ্যারিয়েবল। আমরা আবার পড়ি লাইনটা। এ ভ্যারিয়েবল নেম ক্যান অনলি কন্টেন, একটা ভ্যারিয়েবল শুধুমাত্র আলফা নিউমেরিক জিনিস কন্টেন করতে পারে। আলফা মানে কি, এবিসিডি, বড় হাতেরও হতে পারে ছোট হাতেরও হতে পারে। নিউমেরিক মানে কি 1 2 3 শেষ। এন্ড আন্ডারস্কোরস, ধরেন আমি একটা ভ্যারিয়েবল এরকম বলতেছি, ফুয়াদ আন্ডারস্কোর CWR ক্যান বি আ ভ্যারিয়েবল। ফুয়াদ, এখানে শুধুমাত্র আলফাবেট আছে, সমস্যা নাই। আন্ডারস্কোর, একটা ভ্যারিয়েবলে আন্ডারস্কোর থাকতে পারবে। এন্ড সিডাব্লিউআর গুলো হচ্ছে আলফাবেট, তার মানে এটা একটা ভ্যালিড ভ্যারিয়েবল হতে পারে। নাও 4 নাম্বারটা হচ্ছে খুবই ইজি, যে ভ্যারিয়েবল গুলো হচ্ছে কেস সেন্সিটিভ। যেমন এখানে আমি ছোট হাতের এজ লিখেছি, তাহলে আর এখানে আমি এটা বড় হাতের দিয়েছি। এখন এই দুইটা কি সেম ভ্যারিয়েবল? না, এই দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। আপনি এটা একটা ভ্যারিয়েবল, এটা হলো আরেকটা ভ্যারিয়েবল। আবার এই যে এখানে সবগুলো বড় হাতে, এটা হলো আরেকটা ভ্যারিয়েবল। এখানে বলে দেয়া আছে এজ, এজ এন্ড এজ আর 3 ডিফারেন্ট ভ্যারিয়েবলস। এখন আমরা কিছু লিগ্যাল ভ্যারিয়েবল বা রাইট ভ্যারিয়েবলের এক্সাম্পল দেখি। এখানে পেন আছে, হ্যাঁ দেখেন, এই যে দেখেন মাই ভ্যারিয়েবল একটা লিগ্যাল ভ্যারিয়েবল। কেন এটা লিগ্যাল ভ্যারিয়েবল? কারণ এই ভ্যারিয়েবলটা তৈরি করা হয়েছে সবগুলো আলফাবেট দিয়ে। তার মানে আমার সেটা কোন কোন রুলে গিয়েছে, এই রুলটা ফলো করেছে, কারণ এটা একটা লেটার দিয়ে শুরু হয়েছে। এই রুলটাও সে ফলো করেছে, কারণ সে কোনো নাম্বার দিয়ে শুরু করে নাই। এই রুলটাও সে ফলো করেছে, কেন? কারণ এই ভ্যারিয়েবলটার মধ্যে আলফাবেট আছে। এই রুলটাও সে ফলো করেছে, যে এটা একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। মাইবার বা আমি যদি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতাম যে এমটা বড় হাতের দিতাম, তাহলে সেটা ডিফারেন্ট ভ্যারিয়েবল হয়। তার মানে এই ভ্যারিয়েবলটা 4টা রুলসই ফলো করেছে। দ্যাট মিনস আমি বলতে পারি দিস ভ্যারিয়েবল ইজ লিগ্যাল ভ্যারিয়েবল। নাও সেকেন্ড অপশনটা দেখেন, এটা মাই ভার, মাই আন্ডারস্কোর ভার। আমরা কি জানি, একটা ভ্যারিয়েবলের ভিতরে আন্ডারস্কোর থাকতে পারবে, সেটা প্রথমে থাকুক আর মাঝখানে থাকুক। এই যে প্রথমে থাকতে পারে, এই যে এখানে আমি লিখে দিয়েছি যে এ ভ্যারিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। আমি যদি এই ভ্যারিয়েবলটাকে যে এরকম ভাবে লিখতাম, প্রথমে আমি আন্ডারস্কোর দিতাম, কোনো সমস্যা নাই, কারণ এটাও রুলসটা ফলো করে। তো এখন দেখেন আবার 3 নাম্বারটা মাইভার। অ্যাকচুয়ালি আমি এই যে এই ফরম্যাটটা ফলো করি। আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া আপনি ভ্যারিয়েবল লেখার ক্ষেত্রে কোন ফরম্যাটটা ইউজ করেন নরমালি, আমি নরমালি এই ফরম্যাটটা ইউজ করি। মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা সব ছোট হাতে থাকবে এবং সেকেন্ড ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে। যেমন দেখেন আমি একটু আগে একটা প্রজেক্ট দেখাইছিলাম আমি আমার অফিসের, এখানে যদি আমার ভ্যারিয়েবল গুলো একটু খেয়াল করেন, এই যে যেমন আমি লোড ডাটা ফাংশনের নাম দিয়েছি, দিস ইউ ক্যান সে ইটস আ ভ্যারিয়েবল, ফাংশনের নাম ভ্যারিয়েবল।
তো এই যে দেখেন আমার ভ্যারিয়েবলটা লোড একটা ওয়ার্ড, ডেটা একটা ওয়ার্ড, তাহলে ডেটা ডি বড় হাতের। তারপরে আপনি যদি এই ভ্যারিয়েবলটা দেখেন সার্চ টেক্সট, এটাও আমি কিন্তু ফলো করেছি। তারপরে ইজ, শো অল, তিনটা ওয়ার্ড আছে এখানে। আমি প্রথম ওয়ার্ডের সবগুলো ছোট হাতে দিয়েছি, পরের ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, থার্ড ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। মানে এখন আমার কোড আমার যখন আমার সিনিয়র দেখে, প্রজেক্ট ম্যানেজার দেখে, তখন সে বুঝতে পারে আচ্ছা তুমি এই ফরম্যাটটা ইউজ করেছো। তার মানে সে যখন দেখে যে গেট মানে এরকম মাল্টি ওয়ার্ডের ক্ষেত্রে সেকেন্ড ওয়ার্ডটা বড় হাতে, তার মানে সে অটোমেটিক্যালি বুঝে ফেলে যে এটা একটা ভ্যারিয়েবল। আবার আমি যখন ফিউচারে আমার এই ডেটাগুলোকে আমি ডেটাবেজে মানে ডেটাবেজের জন্য কিন্তু আলাদা করতে করতে হয় ব্যাকএন্ডের জন্য। তো আমি যখন ব্যাকএন্ডের জন্য আবার ভ্যারিয়েবল লিখি তখন আমি আবার কোনটা ফলো করি, তখন আমি এই যে এই ফরম্যাটটা ফলো করি। মানে আমি দুইটা দুইটা ভ্যারিয়েবল ফরম্যাট ফলো করি। একটা হচ্ছে নর্মালি আমি যখন ফ্রন্ট এন্ডের জন্য কোড লিখি তখন আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ফরম্যাট ফলো করি, এই যে এটা। আবার আমি যখন আমার ডেটাবেজের জন্য কোড লিখি তখন আমি এই যে এই ফরম্যাটটা ইউজ করি। মানে ডেটাবেজের কাজের জন্য যত ভ্যারিয়েবল তৈরি করতে হয় তখন আমি এই ফরম্যাটটা ইউজ করি। কেন? যাতে করে আমি বুঝতে পারি যে একটা ভ্যারিয়েবল দেখার সাথে সাথে আমি বুঝতে পারি যে এই ভ্যারিয়েবলটা আমার ফ্রন্ট এন্ডের কাজে ইউজ হচ্ছে, এই ভ্যারিয়েবলটা আমার ডেটাবেজের কাজের জন্য ব্যবহার করতেছে। মানে একটা প্রজেক্টে কিন্তু হাজার হাজার ভ্যারিয়েবল থাকে, মাঝে মধ্যে বোঝা যায় না যে এই ভ্যারিয়েবলটা কি আমার ফ্রন্ট এন্ডে কাজ করতেছে না এই ভ্যারিয়েবলটা আমার ডেটাবেজে কাজ করতেছে। তো এটা অ্যাজ আ প্রোগ্রামার অথবা অ্যাজ আ ডেভেলপার, অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার নিজেকে চুজ করতে হবে যে আপনি কোন টাইপের ভ্যারিয়েবল কোন কাজের জন্য ব্যবহার করবেন। আবার যখন আমি ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে কাজ করি তখন আমি সব সময় ক্লাসের নেমগুলো ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করি। সাপোজ আমি একটা ক্লাস নিয়ে কাজ করতেছি, ক্লাসটার নাম হচ্ছে ফান, ফান ক্লাস, FUN, ফান। তাহলে আমি ওই ক্লাসের সবগুলো অক্ষর বড় হাতে দিয়ে দিই। তাহলে আমি যখন দেখি আমার কোড বেজের মধ্যে কোনো একটা ভ্যারিয়েবল সবগুলো বড় হাতের, তার মানে আমি অটোমেটিক্যালি বুঝতে পারি যে এটা হচ্ছে একটা ক্লাসের নেম। কারণ আমি যখন ওই ক্লাসের জন্য একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করার সময় কিন্তু ক্লাস নেম দিতে হয়, C++-এ দিতে হয়, দেন পাইথনে দিতে হয়, ক্লাস নেম দিতে হয়। তখন আমি বুঝতে পারি আচ্ছা এটা একটা ক্লাস। তো এইভাবে আপনাকে নিজে নিজে একটা ভ্যারিয়েবলের জিনিস ফরম্যাট ফলো করতে হবে। যেমন আপনি এখন এই কোর্সে কি করতেছেন? প্রবলেম সলভিং করতেছেন। আপনাকে তো ফ্রন্ট এন্ড, ডেটাবেস, ক্লাস এন্ড অবজেক্ট এত কিছু ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। তার মানে আপনি এখান থেকে যে কোনো একটা ফরম্যাট চুজ করলেই হবে। বাট আমার সাজেশন থাকবে অ্যাজ আ জুনিয়র প্রোগ্রামার, অ্যাজ আ কম্পিটিটিভ প্রোগ্রামার এই জিনিসটা ফলো করেন। কারণ সবাই এটাই ফলো করে যখন তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, সবাই এই জিনিসটাই ফলো করে। তো আপনিও যদি এই স্ট্যান্ডার্ডটা ফলো করেন তাহলে আপনার কোনো কোড যদি আপনার কোনো ফ্রেন্ড পড়তে যায় তাহলে তার জন্য ইজি হবে। আপনি আপনার একটা কোড আপনার কোনো ফ্রেন্ডে পাঠাইছেন বা আপনার কোনো ফ্যাকাল্টিকে পাঠাইছেন যে স্যার আমি তো এটা বুঝতেছি না, আমার কোডটা একটু দেখেন। তখন যদি আপনার দেখে আপনি যে এই ফরম্যাটটা ইউজ করতেছেন কিছুক্ষণ, কিছুক্ষণ এই ফরম্যাট ইউজ করতেছেন, কিছুক্ষণ আবার এটা ইউজ করতেছেন, তাহলে জিনিসটা ইজ লুকিং অড, তাই না? তো আপনি সবসময় যদি একটা ফিক্সড ভ্যারিয়েবল লেখার নিয়মটা ফলো করেন আপনার কোডটা দেখতে সুন্দর হবে। যখন আমরা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রেডি হই তখন কিন্তু আমরা চাই যে আমাদের যাতে বেস্ট লুকটা আমাদেরকে দেখা যায়। তো আপনার কোডটাও যখন আপনি কোনো জায়গায় প্রেজেন্ট করবেন তখন ট্রাই করবেন যাতে আপনার কোডের বেস্ট একটা লুক দেয়। যেমন অ্যাজ এন এক্সাম্পল আমি আবার যদি আমার প্রজেক্টের কোডে যাই, ধরেন আমি এখানে এই কোডটাকে এই যে আমি যে এইগুলো লিখছি, ধরেন কোনো জায়গায় আমি এখানে স্পেস দিলাম না, আবার কোনো জায়গায় আমি এখানে স্পেস দিলাম না, আবার কোনো জায়গায় আমি এরকম করে রাখছি, এখানে একটা স্পেস এখানে চারটা স্পেস, তারপরে আবার হচ্ছে এরকম, কোনোটা হচ্ছে এরকম, কোনোটা হচ্ছে এরকম। কোডটা দেখতে কেমন লাগতেছে দেখেন তো, মানে কোড দেখলেই তো মেজাজ খারাপ হয়ে যাবে। তো তখন আমি কি করি, না সবগুলো একটু ফরম্যাটে আসো, Alt+Shift+F একসাথে যদি VS কোডে চাপ দেন তাহলে কোড ফরম্যাট হয়ে যায়। তাহলে এই যে দেখেন এখন কোডগুলোকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো সবসময় ট্রাই করবেন আপনার কোডগুলোকে দেখতে যাতে অনেক সুন্দর লাগে। এই তো এবার আমরা কিছু ইলিগেল ভ্যারিয়েবল দেখি যে কোনগুলো ইলিগেল ভ্যারিয়েবল, অপরাধ। এই যে দেখেন ইলিগেল ভ্যারিয়েবল কি, যে ভাই তুমি হচ্ছে ভ্যারিয়েবলটা নাম্বার দিয়ে শুরু করছো, এই জন্য তোমার এই ভ্যারিয়েবলটা ইলিগেল। মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে তুমি কখনো হাইফেন ইউজ করতে পারবা না, এই জন্য এটা ইলিগেল। মাল্টি ওয়ার্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে তুমি কখনো স্পেস ইউজ করতে পারবা না, দিস, এটা হচ্ছে এই জন্য ইলিগেল। এই টপিকটা থেকে কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই আছে। Sure. যে এখানে যদি আমরা আন্ডারস্কোর মানে যদি
ইনক্লুড যে মানে @সাইন অথবা $সাইন বা আদার্স কোনো সাইন ইউজ করি, এটা পারবো কিনা? রুলসে কি লেখা ছিল এই ধরনের কিছু যে ডলার সাইন ইউজ করতে পারবেন? না ভাই। তাহলে ইউজ করতে পারবেন না। রুলসে যদি ডলার সাইন কোনো জায়গায় উল্লেখ থাকতো যে আপনি ডলার সাইন ইউজ করতে পারবেন তাহলে পারতেন, যেহেতু লেখা ছিল না আপনি পারবেন না। লেটস সি এন এক্সাম্পল। ইন্টিজার নাম্বার ডলার ইকুয়াল টু 10। মেবি আমার ফন্ট সাইজটা অনেক ছোট, জাস্ট এ মিনিট। পার্সেন্টেজ দি কমা নাম্বার ডলার। আমি কখনো ডলার ট্রাই সাইন করি তো নাই। মুভি ইউজ করা যায়। লেটস সি। আমার খেয়াল নাই। হ্যাঁ ইউজ করা যায়, ওয়াও, হ্যাঁ ইউজ করা যায় ভাই, সরি আমি কখনো ইউজ করি নাই আসলে ভ্যারিয়েবলে ডলার। কিন্তু এখানে হচ্ছে ডলারটা যদি আমি প্রথমে দিই তাহলে ইলিগ্যাল হওয়া উচিত। না, লিগ্যাল হবে। এটাও লিগ্যাল? ফাইজলামি করে। A variable name must start with a letter underscore with a digit. A variable name can only contain alphanumeric character underscore. Variable name are sensitive. There is no limit on the length. Variable name cannot contain spaces. The variable name cannot be any go keywords. আচ্ছা, ক্যামেল কেস, প্যাসকেল কেস এন্ড স্নেক কেস, এই যে দেখেন এগুলাকে বলা হয় আসলে, এই যে আমি যেটা ইউজ করি সেটাকে বলা হয় ক্যামেল কেস। এটা আমি রাখি নাই, শুধু এগুলা আস্তে আস্তে এমনি জেনে যাবেন। আচ্ছা, ডলার বা এই ধরনের কোনো কিছু বলে নাই যদিও ওরা, কনস্ট্যান্ট টাইপ ডলার এগুলা ভাইয়া এটা এইচএসসি আইসিটি বইয়ে ছিল। থাকতে ডলার পারে, ইউজ আমি করা আসলে যায়। খেয়াল ছিল না। আচ্ছা, ও আমি তো গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে গেছি। রুলস ফর নেমিং ভ্যারিয়েবলস ইন সি। আচ্ছা, গভর্নমেন্ট কি নেট স্লো করে রাখছে, এরকম কোনো নিউজ জানেন? একটা সার্চ দিতে যদি এতক্ষণ লাগে। ভ্যারিয়েবল নেমস, আচ্ছা, names cannot contain white spaces or special character like exclamatory sign, hash, তারপর হচ্ছে পার্সেন্টেজ ইটিসি। আচ্ছা, এক্সক্লোমেটরি সাইন মনে হয় ভ্যারিয়েবল নেমে ইউজ করা যায় না। লেটস সি এক্সক্লোমেটরি সাইন, তার মানে ডলার আমরা ইউজ করতে পারি, নো প্রবলেম। হ্যাঁ, এক্সক্লোমেটরি সাইনটা আমরা ইউজ করতে পারবো না। তো এগুলো আসলে ইউজ করতে করতে বুঝে যাবে না, এগুলো কখনো ভ্যারিয়েবল নেম আমরা ইউজ করিও না। যেমন ডলার সাইনটা ইউজ করি আমরা জাভাস্ক্রিপ্টে ডাইনামিক করার জন্য। যাই হোক, আপনার ডলার ইউজ করতে পারবেন, ঠিক আছে। কোশ্চেনটা কে করেছিলেন? সুমন মেবি। জি ভাই। এগুলো আসলে মানে যখন যেটা মনে হবে যে এটা ইউজ করা যাবে কি যাবে না, তখন আসলে ওইটা দেখবেন, কোড করে দেখবেন যে আসলে এটা ইউজ করা যায় কিনা। যদি ইউজ করা যায় যাবে, নাহলে যাবে না, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন রুলস ফর নেমিং ভ্যারিয়েবল টপিকে? ওকে, যদি কোশ্চেন না থাকে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, দ্যাট ইজ এসকিউআরটি ফাংশন এন্ড পাওয়ার ফাংশন। তো এখানে আমরা প্রথমে এসকিউআরটি ফাংশনটা দেখে আসি। এসকিউআরটি ফাংশনের জন্য আমরা জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব এসকিউআরটি ফাংশন ইন সি প্রোগ্রাম। আজকে থেকে আমরা শুধুমাত্র মানে আমি আপনাকে একটা লেকচার দিচ্ছি সেটার মধ্যে আমরা থাকবো না, আমরা মাঝে মধ্যে গুগল থেকে একটু সার্চ মার্চ করে কিভাবে একটা জিনিস বের করতে হয় এবং গুগলে সার্চ করলে বেস্ট যে ওয়েবসাইট গুলো সি প্রোগ্রামিং শেখার জন্য সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিব। যেমন এই যে প্রোগ্রামিজ, আমার এখনো মনে আছে আমি প্রোগ্রামিজ এই ওয়েবসাইট থেকে অনেক ব্যবহার করেছি।
আমার এখনো মনে আছে আমি যখন ক্লাস এন্ড অবজেক্ট শিখেছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আমার ফার্স্ট ওয়েবসাইট ছিল এই প্রোগ্রামিস। আমি প্রোগ্রামিস থেকে শিখেছিলাম। এটা খুব গোছানো একটা ওয়েবসাইট, এবং কাকতালীয় ভাবে এই ধরনের গোছানো ওয়েবসাইটের 90% ওয়েবসাইট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ারা আমরা এদিকে অনেক আগে ভাই আমাদের চেয়ে। আচ্ছা, তো এসকিউআরটি ফাংশনটা কি? এটা হচ্ছে আপনার ধরেন ওই যে ছোটকালে বর্গমূল বের করছিলেন মনে আছে, রুটের অঙ্ক করছিলাম না আমরা ছোটবেলায়? জি ভাই। সেই রুটের অঙ্ক হচ্ছে আমরা এই এসকিউআরটি ফাংশন দিয়ে আসলে বের করতে পারি। যেমন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই 25 এর রুট কত, বলেন তো 25 এর রুট কত বা বর্গমূল কত? 25 ভাই। 5 হবে। 5 25 এর বর্গমূল হচ্ছে 5। তো যেমন এই যে এখানে ধরেন একটা এক্সাম্পল আছে, এখানে নতুন একটা হেডার ফাইল ব্যবহার করেছে, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। আমরা যখন এই যে এসকিউআরটি ফাংশনটা ব্যবহার করব বা এই ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো ব্যবহার করব, তখন আমরা একটা হেডার ফাইল ইউজ করে নিব যেটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। তো এখন আপনি বলতে পারেন যে ভাই কোন ফাংশনের জন্য ম্যাথ ডট এইচ লাগবে আর কোন ফাংশনের জন্য ম্যাথ ডট এইচ লাগবে না, এটা কেমনে আমি মনে রাখবো? তখন আপনি এসে বলবেন গুগলে, একটা গুগল মামাকে জিজ্ঞেস করবেন যে to write the sqrt function, tell me the header file। খুব সিম্পল একটা ইংলিশ ইউজ করবেন, টেল মি দ্য হেডার ফাইল ইন সি প্রোগ্রাম, কোন ল্যাঙ্গুয়েজে আপনি ইউজ করবেন। তখন গুগল মামা আপনাকে সুন্দর করে বলে দিবে যে দ্য sqrt ফাংশন টেক্স আ সিঙ্গেল নাম্বার আর্গুমেন্ট ইন ডাবল। ওরা এখানে হচ্ছে ওরকম ভাবে কিছু বলে নাই। এই যে মানুষরা এখানে জিজ্ঞেস করতো, যেটাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলে, যে দ্য sqrt ফাংশন ইন সি রিটার্নস দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার, ইট ইজ ডিফাইন্ড ইন দ্য ম্যাথ ডট এইচ হেডার ফাইল। বা আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই, যদি গুগল মামাকে কোশ্চেন করে আপনার মাথা উড়ে যায়, তখন আপনি সুন্দর করে পাশে জেমিনিকে রাখবেন আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, gemini.google.com, একটা হচ্ছে chat.openai.com। এই দুইটা অ্যাসিস্ট্যান্টের সাথে রাখবেন। যদি গুগল মামাকে কোশ্চেন না করে অ্যান্সার পছন্দ না হয়, তখন এই দুই ভাগনাকে আবার জিজ্ঞেস করতে পারেন যে টু রাইট দ্য এসকিউআরটি ফাংশন, টেল মি দ্য হেডার ফাইল ইন সি প্রোগ্রাম। ওরা আপনাকে একদম স্পেসিফিক ভাবে অ্যান্সার দিয়ে দিবে যে এই নাও তোমার অ্যান্সার, এই যে দেখেন, দ্য হেডার ফাইল ইউ নিড টু ইনক্লুড টু ইন সি টু ইউজ দ্য এসকিউআরটি ফাংশন ইন ম্যাথ.h। কেন এই সিম্পল অ্যান্সারটুকু গুগল মামা দিলে কি হইতো? দিবে না, কারণ হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টিজমেন্ট দিবে, আপনি ক্লিক করবেন ওদের ইনকাম হবে, এই জন্য। এন্ড দ্যাটস ওয়াই গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ করাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ এখন এআই কে জিজ্ঞেস করে। এ ধরেন আমি সেম কোশ্চেনটা যদি আমি এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করি, বা আমি কোড উইথ হৃদয়ের ফোল্ডারে যাই, স্পেসিফিক ভাবে ফোল্ডার আমার তৈরি করা আছে এখানে, ধরেন আমি এই ফোল্ডারে আইসা জিজ্ঞেস করলাম আমার কোড উইথ হৃদয়ের কাজটা আমি এই ফোল্ডারেই করি। এ দেখেন ও একদম সুন্দর এক্সাম্পল দিয়ে চ্যাট জিপিটির আমার রেসপন্স সবচেয়ে বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে প্রিমিয়ামটা ইউজ করি, যে টু ইউজ দ্য এসকিউআরটি ফাংশন ইন সি ইউ নিড টু ইনক্লুড ম্যাথ.h ফাইল। ও সুন্দর একটা কোড দিয়ে দিছে। তো চ্যাট জিপিটির রেসপন্সটা দেখেন আর জেমিনির রেসপন্সটা দেখেন, কোনো কোডই দেয় নাই, মানে কোনো কোডই দেয় নাই সে। তো এই জন্য আমার জেমিনি অতটা পছন্দ না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে চ্যাট জিপিটিটা ইউজ করি। এই যে দেখেন কত সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দিছে। তো এইসব কাজে আপনি এখন থেকে আপনার ব্রেন ইউজ না করে এআই কে ইউজ করতে পারেন। বাট কখন এক্স্যাক্টলি ম্যাথ ডট হেডার ফাইলটাকে ইউজ করতে হবে, এটা তো আপনার উপরে নির্ভর করে, তাই না? এই সিম্পল জিনিস আপনি এআই থেকে নিতেই পারেন। এটাকে কপি বলে না, এটাকে শর্টকাট বলে না, এটাকে বলে তুমি আমার একটা অ্যাসিস্ট্যান্ট, তোমাকে আমি ইউজ করতেছি। এই এখন চলেন আমরা এই কোডটা করি, যে এখানে আমরা একটা হেডার ফাইল এটার উপরে ইউজ করতে পারেন, নিচে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইচ। আমি একটা হচ্ছে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রাখতেছি, ক্লাস শেষ হতে হতে 1টা বাজতে পারে, সো চা কফি কোনো কিছু লাগলে সামনে নিয়ে নিতে পারেন। ওকে, এখন একটা দিয়ে দেখেন, আমি একটা ভ্যারিয়েবল ইউজারের কাছে ইনপুট নিব, ইন্টিজার নাম্বার। দেন আমি হচ্ছে, আচ্ছা আমি এখন থেকে একটু অ্যাডভান্স কোড করব, সো না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। স্ক্যানএফ, কারণ আপনারা এখন আর ছোট নাই, ক্লাস 2টা শেষ করে ফেলছেন, পিপিও সলভ করে ফেলছেন কয়টা, 10টা 11টা 3টা 14টা প্রবলেম সলভ করে ফেলছেন, আপনার এখন আর বিগিনার নেই। সো এম্পারসেন্ট নাম্বার। এবার আমি কি করব, এই যে নাম্বারটা, এই নাম্বারটার আমি বর্গমূল বের করব বাই দা এসকিউআরটি ফাংশন। এখন এই এসকিউআরটি ফাংশন দিয়ে আমি যখন একটা বর্গমূল তৈরি করব, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, ওরা এখানে ডাবল একটা টাইপ ইউজ করতেছে। এখন আপনি বলতে পারেন এই ডাবল টাইপ দিয়ে কি করে?
এই ডাবল টাইপ তো আপনি শেখান নাই। তো এবার চলেন আমরা ডাবল ডেটা টাইপ নিয়ে একটু মানে স্টাডি করে আসি যে ডাবল ডেটা টাইপটা আমি কখন ইউজ করবো। তাহলে আপনি গুগল মামাকে একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লোট এন্ড ডাবল। আপনারা কি এটা জানেন যে দুনিয়াতে আরেকটা জব ফিল্ড আসতেছে যেটাতে মানুষ ইন্টার্ন করা শুরু করে দিছে? জব ফিল্ডটার নাম হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি জানেন? এই যে চ্যাট জিপিটি কে বা দুনিয়াতে যত সুন্দর সুন্দর এআই আছে, আপনার কাছে কোম্পানি সবগুলো এআই এর প্রিমিয়াম ভার্সন দিয়ে দিবে। কতটা পশ না? যে আপনার কাছে দুনিয়ার যত আর্টিফিশিয়াল টুলস আছে সবগুলার প্রিমিয়াম ভার্সন দেয়া আপনার কাছে। এন্ড এটাই হচ্ছে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারের কাজ, যে আপনার কাছে দুনিয়ার সব এআই এর প্রিমিয়াম ভার্সন কোম্পানি আপনাকে কিনে দিবে। আপনার কাজ হবে আপনি এই এআই এর মাধ্যমে ছোট ছোট প্রজেক্ট গুলা তৈরি করবেন। সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল দেই, একটা ক্লায়েন্ট আসছে কোম্পানিতে, তার 20টা প্রোডাক্ট জাস্ট দেখবে আর অনলাইনে পারচেস করতে পারবে, শেষ। তার ওয়েবসাইটের কোনো কাজ নাই। এখন এই ওয়েবসাইটটা বানানোর জন্য কোম্পানি কখনোই 3-4 জন ইঞ্জিনিয়ারকে আর রিক্রুট করবে না। কি করবে? ওই প্রম্পট ইঞ্জিনিয়ারকে বলবে তোমাকে 3 দিন টাইম দিলাম, চ্যাট জিপিটির সাথে গল্প করো, কথা বলো, প্রজেক্টটা নামায় দাও। প্রম্পট ইঞ্জিনিয়ার করবে কি? পুরো প্রজেক্ট আইডিয়া একটা ফোল্ডারের মধ্যে বলবে, বলে এবার বলবে ভাই তুমি ফ্রন্ট এন্ড রেডি করো। ও সুন্দর করে ফ্রন্ট এন্ডের কোডটা দিয়ে দিবে, ও নিয়ে সেগুলোকে কোড বেজে রাখবে। তখন বলবে ভাই এবার তুমি ব্যাক এন্ডটা রেডি করো। ও সুন্দর করে ব্যাক এন্ডটা রেডি করবে, প্রজেক্ট রেডি। যেটা আগে করতে 1 সপ্তাহ সময় লাগতো, 2-3 জন ইঞ্জিনিয়ার থাকতো, সেটা এখন প্রম্পট ইঞ্জিনিয়ার করে দিবে। তার মানে কি জব ভ্যাকেন্সি কমে নাই, উল্টো বাড়তেছে। আপনার কি মনে হয় ওই 3-4 জন ইঞ্জিনিয়ার বসে থাকবে যাদেরকে আগে ইউজ করতো? না, ওই 3-4 জন ইঞ্জিনিয়ারকে এখন বড় প্রজেক্টে কাজে লাগাবে। তাহলে উল্টা কি হয়েছে? জব পজিশন বাড়ছে, দ্যাট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ওকে, এখন আমি গুগল চ্যাট জিপিটি আমাকে একটু কোশ্চেন টোশ্চেন করি যে তোমার এই ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্যটা কি। ও আমাকে অনেক সুন্দর করে গোছায় অ্যান্সারটা দিয়ে দিবে। রেঞ্জ, প্রিসিশন, স্টোরেজ সাইজ, তারপরে একটা এক্সাম্পল কোড দিচ্ছে। মানে ভাই আর কি লাগে? আউটপুটও দিয়ে দিচ্ছে, আউটপুটটাকে সে এক্সপ্লেইনও করতেছে। আপনি যদি মনে করেন যে ভাই তোমার কোড আমি কিছুই বুঝি নাই, এবারও আপনি বলতে পারেন যে এক্সপ্লেইন দ্য কোড প্লিজ। এবার আপনাকে কি করবে জানেন? সুন্দর করে কোডটুকে ও ডেমনস্ট্রেট করে দিবে যে কোন লাইন দিয়ে কোনটাকে বুঝাচ্ছে। এই যে কোড এক্সপ্লানেশন দেখেন, পার্ট বাই পার্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছে কোড। মানে কয়দিন পরে আমাদের মতো মেন্টরের আর খাওয়া থাকবে না, বুঝছেন? সবাই চ্যাট জিপিটি দিয়ে শিখে দিকে ফেলবে। ওকে, তো এবার আমরা হচ্ছে ফান রেখে মেইন স্টাডিতে যাই যে ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্যটা কি। সর্বপ্রথম পার্থক্যটা, আমি পার্থক্য না, ফ্লোট মানে দশমিক সংখ্যা, ফ্লোট দিয়েও দশমিক সংখ্যা বোঝায়, ডাবল দিয়েও দশমিক সংখ্যা বোঝায়। এখন কথা হলো ভাই দশমিক সংখ্যার জন্য 2টা ডেটা টাইপ কেন? আমি আপনাদেরকে একটা কথা কি বলছিলাম মনে আছে যে ফ্লোটের জন্য দশমিক, দশমিকের পরে কয় ঘর থাকে? তাকে জিজ্ঞেস করব, কে পারবেন অ্যান্সার দিতে? শারহান বলেন তো, দশমিকের পর কয় ঘর থাকে? 6 ঘর থাকে। 6 ঘর। 6 এই তো থেকে গুড। 7টা ভাই। কয়টা? 6 থেকে 7টা। 7টা না, 6টা। 6টা। ভাই এতগুলা প্রবলেম সলভ করে এসে এখন যদি বলেন 6 থেকে 7টা, তাহলে কিন্তু খুব দুঃখ লাগে। এই জন্যই কি এতগুলা প্রবলেম সলভ করাইছিলাম? দেখেন, আমরা জানি ফ্লোট ডেটা টাইপে আমাদের দশমিকের পর 6টা ঘর থাকে। আপনারা আস্তে আস্তে বুঝবেন যে কেন আমরা প্রবলেম সলভিং এর দিকে এত ফোকাসড। 1টা ঘর, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। আমি 100% শিওর শিওর যদি আমি এতগুলো প্রবলেম আপনাদেরকে সলভ না করাতাম, এই কোশ্চেনের অ্যান্সার 80%ও আমাকে দিতে পারতেন না, ভুলে যেতেন। বাট ওই যে প্রবলেম সলভ করার সময় নাকানি চুবানি খাইছেন, এখন আর ভুলেন নাই। এখন দেখেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এখন এমনও তো ক্যালকুলেশন হতে পারে যে দশমিকের পর 6 ঘরেও হচ্ছে না, দশমিকের পর আরো লাগবে, তার 6 ঘরের পর আরো লাগবে। তখন সে কি করবে? তখন সে এই ডাবলটা ইউজ করবে। আর এখানে যে বলছে টিপিক্যালি হ্যাজ 7 ডেসিমাল ডিজিটস অফ প্রিসিশন, এটা দেখে মনে আপনি অ্যান্সার দিচ্ছেন 6টা থেকে 7টা, কিন্তু নর্মালি আমরা প্রবলেম সলভ করার সময় বা শেখার সময় 6 ঘর ধরেই হিসাব করি। ও কেন এখানে 7 ডেসিমাল ডিজিট বলছে আমি জানি না।
আচ্ছা দাঁড়ান, ওরা একটু বলি তো যে I think it will be 6. ওকে, এখানে আবার স্ট্যান্ডার্ড আছে। ওকে ঠিক আছে। ভাইরে ভাই, ওকে সে অনেক বড় ক্যালকুলেশনে চলে যাচ্ছে, আমাদের এত বড় ক্যালকুলেশনের দরকার নাই। লিখছে যে প্রিসিশন ফ্লোট ইন সি typically about 6 to 7 decimal digits, the IEEE 754 standard for the single precision floating point numbers, which is what float usually follows, specify that a float can accurately represent about 7 decimal digits. বাট আমরা যদি হচ্ছে যখন আমরা দেখছিলাম ফ্লোট ডেটা টাইপে, আমরা ভাগ করে কি আমরা 6 ঘরই দেখছিলাম না, আমরা কি 7 ঘর দেখছিলাম কখনো? বলেন তো আমাকে। আমরা যখন ওই যে পার্সেন্টেজ আর এফ এর মধ্যে না পয়েন্ট ভাই, এগুলো অলওয়েজ 6 অলওয়েজ 6 ঘর সবসময় দেখতাম, 6 বাট ঘর ও দেখেছি। এখানে 7 মানে 6 to 7 ডেসিমাল ডিজিটই বলতেছে, বাট আমরা কিন্তু কোড করে প্রুফ পাইতেছি 6 ঘরই দিচ্ছে। তার মানে আমরা কোড করে যেটা প্রুফ পাবো সেটাই মানবো। আচ্ছা আমি এখানে ফ্রি থাকলে ওর সাথে অনেক আমি আর্গুমেন্ট করতাম, যাই হোক এখন আমি আর্গুমেন্ট করতে যাচ্ছি না। তো এই হচ্ছে আমরা এই যে, তো এবার আসি ডাবলের ক্ষেত্রে কি হয়, যে টিপিক্যালি হ্যাজ অ্যাবাউট 15 ডেসিমাল ডিজিটস অফ প্রিসিশন। মোট কথা দশমিকের পরে 6 ঘরের চেয়ে বেশি থাকে। এখন 15টা থাকে নাকি 14টা থাকে নাকি 16টা থাকে সেটা আমরা কোড করে দেখব, কিন্তু ফর শিওর যে ডাবল ডেটা টাইপে দশমিকের পর 6 ঘরের বেশি থাকে, এই হচ্ছে কথা। দেন স্টোরেজ সাইজ, আমরা ফ্লোট ডেটা টাইপটা 32 বিট জায়গা নেয়, যাকে আমরা 4 বাইট বলতে পারি। এগুলো আমরা যখন অ্যাডভান্সে যাব তখন আমাদের এই ক্যালকুলেশন গুলো প্রয়োজন হবে, যে কোন ডেটা টাইপটা কতটুকু মেমোরিতে জায়গা নেয়। সেখানে ডাবল টাইপ ডেটাটা নেয় 8 বাইটস। এগুলো মুখস্থ করার দরকার নাই, মনে রাখারও দরকার নাই, কোনো কিছুরই করার দরকার নাই। ইন্টারভিউতে এই সিডি টাইপের কোশ্চেন বেশিটা করেও না। দেন হচ্ছে রেঞ্জ, এটা এখন দরকার নাই। ইউজেস, এগুলো এখন দরকার নেই, যা বাদ দেন। এখন আমরা ডিরেক্টলি কোডে যাব। কোডে গিয়ে করব কি, আমার কথাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। ওকে, আচ্ছা কোডে গিয়ে আমরা ওয়েট, আমার ইউএসবি হাফটা একটু ঝামেলা করতেছে। তো এখন ধরেন আমি একটা এখানে করি, ইন্টিজার তো নিয়েছিলাম, এখন এটাকে আমি প্রিন্ট করি পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন কমা নাম্বার। এখন আমি সেম টাইপের ধরেন এখানে ইন্টিজার না, আমি ফ্লোট নিলাম, নাম্বার একটা ভ্যারিয়েবল, নাম্বার 1 আরেকটা ভ্যারিয়েবল। দেন ডাবলের জন্য আমাদের ডেটা টাইপ কি ব্যবহার করতে হয়, লং লং এর জন্য হচ্ছে এলএলডি, ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি, এলএফ। ফরম্যাট স্পেসিফায়ার ফর দা ডাবল ডেটা টাইপ। ভুলে গেছি, ভুলে গেল কি আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে না, পার্সেন্টেজ এলএফ। ঠিক আছে, থ্যাংক ইউ, পার্সেন্টেজ এলএফ। তাহলে পার্সেন্টেজ এলএফ কমা, আমাদের তো এখন দুইটা পার্সেন্টেজ এলএফ লাগবে, সো আরেকটা পার্সেন্টেজ এলএফ। তো এখন এখানে এম্পারসেন্ট নাম্বার, এটা হচ্ছে এম্পারসেন্ট নাম্বার 1 হয়ে গেছে। এবার আমরা কি করব, এই দুইটা ডেটাকে ভাগ করব। তো যেহেতু আমাদের দুইটাই হচ্ছে, ও সরি ফ্লোট না তো ডাবল টাইপ, ডাবল। তো এবার আমি কি করব, যেহেতু আমি দুইটা ডাবল টাইপ ইনপুট নিয়েছি, এখন আমরা এই দুইটা ডাবল টাইপকে ভাগ করব। তো ভাগ করার জন্য আমি ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল নিব, নাম দিব রেজাল্ট, এন্ড আমি নাম্বারকে নাম্বার 1 দ্বারা ভাগ করব। এত রাতে কে জয়েন দেয়? আব্দুল সালাম। আচ্ছা, নাম্বার 1। এবার ধরেন আমি এই রেজাল্টের ভ্যালুটাকে প্রিন্ট করব, পার্সেন্টেজ এলএফ কমা আরইএস। এবার ধরেন আমি দুইটা ভ্যালু দিলাম, ধরেন আমি চাই দশমিক সংখ্যা আনতে, সো আমি 5কে, না একটু বড় ভ্যালু নেই, 19কে 3 ধারা, না 19কে আমি হচ্ছে 5 দ্বারা ভাগ করবো, 5 রান করি। এবার দেখেন দশমিকের পর আমার কয় ঘর আসছে, এখানে 3 ঘর, আর 3 ঘর 6 ঘর। কারণ কি, কারণ এটা খুবই ছোট একটা ভাগ,
মানে খুব ছোট একটা ভাগ তো দশমিকের পর হয়তো বা এই জন্য আর নাম্বার টাম্বার আসে না। তো ধরেন কত দিব, 257কে আমি ভাগ করব হচ্ছে ধরেন 3 ধারা বা 2 ধারা। অড নাম্বার কি ইভেন নাম্বার দ্বারা ভাগ করলে দশমিক সংখ্যা আসতে পারে। তো এবারও আমার দশমিকের পরে আমি দেখতেছি আমার এখানে 6টা ঘরই আসতেছে। মোট কথা আমি ডাবলটা ডেটা টাইপটা ইউজ করব তখন যখন আমি খুব চিন্তিত থাকবো যে আমার যদি 6 ঘরের বেশি আসতে যদি পারে, তখন আমি ডাবল ডেটা টাইপটা ইউজ করে রাখি। কারণ এমনও তো হতে পারে আমি ফ্লোর ডেটা টাইপ ইউজ করলাম, সে হচ্ছে 6 ঘরের পরে আরো ঘর থাকলো, কিন্তু আমার স্টোরেজের কারণে বা ডেটা টাইপের কারণে সেই ঘরগুলোকে আমি দেখতে পারতেছি না। তো ডাবলটা আমরা তখনই ব্যবহার করব যে যদি আমাদের সন্দেহ থাকে যে ভাগ করার পরে আমাদের ভাগফলটা অনেক বড় হতে পারে সেই ক্ষেত্রে। এখন আমি যদি চাই যে ভাই তুমি পার্সেন্টেজ এলএফ টেলএফ দেখাইছো ঠিক আছে, কিন্তু আমি দশমিকের পর নাছোড়বান্দা 2 ঘরই দেখতে চাই, তাহলে ওই যে আগের সেম নিয়ম, পার্সেন্টেজ আর এলএফ এর মাঝখানে পয়েন্ট ইউজ করে দেন, আপনি দশমিকের পর 2 ঘরই দেখতে পারবেন। এই হচ্ছে মূলত ডাবল ডেটা টাইপ। এটা নিয়ে আপনি আরো অনেক রিসার্চ করতে পারেন, আমরা এত রিসার্চে গেলাম না। জাস্ট এটা মনে রাখেন যে যদি 6 ঘরের চেয়ে বেশি দরকার হয় দশমিক নাম্বারের ক্ষেত্রে, আমরা তখন ডাবল ডেটা টাইপ ইউজ করব। শেষ, এতটুকু বুঝলেই হবে, আর এত কিছু বোঝার দরকার নেই এখন। এবার আমরা আমাদের মেইন লার্নিং এ যাই, যেই জন্য আমাদের ডাবল ডেটা টাইপটা শেখা দরকার ছিল। সেটা হলো আমরা যখন কোনো একটা নাম্বারের বর্গমূল বের করব, তখন আমরা যে ফাংশনটা ইউজ করব না, এই ফাংশন একটু মানে কি বলবো, একটু ঘাটতেরা। ও করে কি, যে রেজাল্টটা দেয় সেটা হচ্ছে ডাবল টাইপের দেয়। মানে ও তো একটা ফাংশন, একটা মেশিন। তো এই মেশিনটাকে যখন আমি কোনো একটা জিনিস দেই, মেশিনটা ওটা নিয়ে কাজ করে আমাকে একটা আউটপুট দেয়। ওই আউটপুটটা যেই টাইপের সেই টাইপেরই তো আমার ভ্যারিয়েবল ইউজ করতে হবে। যেমন ধরেন আপনি একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে জুস দিছেন, মানে আম দিছেন, আমের জুস বানাবেন। এখন ও তো আমের জুস লিকুইড হিসেবে দিবে। এখন আপনাকে কোন একটা পাত্র নিতে হবে, সেটা হতে পারে প্লাস্টিকের, সেটা হতে পারে গ্লাসের, সেটা হতে পারে স্টিলের, মানে হার্ড কোনো কিছু। এখন আপনি যদি পাত্র নিয়ে যান কাগজের তৈরি, সেটা কি রাখতে পারবেন? ছিঁড়ে তো পড়ে যাবে। তো তার মানে সে আমাকে যেই টাইপের আউটপুট দিবে, আমাকে সেই টাইপের ডেটা টাইপের ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তো এখানে সুন্দর করে লেখা আছে, আমরা যখন চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করছিলাম আই থিঙ্ক, যে ওই ইসের ক্ষেত্রে এসকিউআরটি ফাংশনের ক্ষেত্রে, যে একটা এক্সাম্পল এখানে দিছে যে উইচ কম্পিউট এসকিউআরটি রুট, যে এই যে এখানে আমরা ওই এই কোডটাকে নিয়ে ওকে একটা কোশ্চেন করতে পারি যে হোয়াই ইউ আর ইউজিং ডাবল ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ। ও আরেকটা মজার জিনিস, চ্যাট জিপিটির সাথে কথা বলতে গেলে আইএলটিএস এ কিন্তু 9.9 পাইতে হয় না, আপনি আইএলটিএস এ 2 পয়েন্ট পাইলেও চলবে, ও বুঝে নিবে। আচ্ছা, অনেকে মনে করে যে মানে এআই এর সাথে কথা বলতে মনে হয় আইএলটিএস এ 9 লাগে ব্যান্ড স্কোর, না এত লাগবে না। এই জন্য হচ্ছে এআই ইউজ করতে ভয় পায়। এখন দেখেন আমি যদি ফার্স্টের দিকে যাই, ওখানে একটা এক্সপ্লেনেশন দিছে যে দ্য ডাবল ডেটা টাইপ ইজ ইউজড ইন দ্য এক্সাম্পল ফর দ্য ফলোইং রিজনস। অনেকগুলো রিজন দিছে, 3টা রিজন। প্রিসিশন, প্রথমত বলছে প্রিসিশন, যে দ্য ডাবল ডেটা টাইপ প্রোভাইডস হাইয়ার প্রিসিশন কম্পেয়ার টু ফ্লোট। ওই যে বলছিলাম যে ফ্লোট ডেটা টাইপে দশমিকের পর 6 ঘর ইউজ করে, আর ডাবল ডেটা টাইপে ফ্লোটের চেয়ে বেশি ইউজ করে, এই জন্য বলছে হাইয়ার প্রিসিশন কম্পেয়ার টু ফ্লোট। It has about 15 decimal digits of precision, which is important for functions like SQRT where precision matters. তার মানে এই SQRT ফাংশনে প্রিসিশনটা অনেক কিছু ম্যাটার করে। মানে প্রিসিশনটা আপনার ওই 6 ঘরের উপরেও আসতে পারে। যারা ফাংশনটা তৈরি করছে তারা এই কাজটা অকামটা করে দিয়ে গেছে। তো এই জন্য এখানে ফ্লোটটা ডাবলটা ব্যবহার করা হয়। তারপর আছে compatibility with mat.h ফাংশন। Many mathematical functions in the mat.h library, such as SQRT, are designed to work with double values. বললাম না যারা তৈরি করে দিয়ে গেছে এরা কামটা করছে, যে ডিজাইন করা হয়েছে ডাবল ডেটা টাইপের ভ্যালুর সাথে কাজ করার জন্য। Using double ensures that these functions receive and return values with adequate precision. যে ডাবল যে ডেটা টাইপটা আছে ওইটা এনশিওর করে যে তুমি যদি এসকিউআরটি ফাংশনটা ইউজ করো, তাহলে তোমাকে যে রিটার্নটা তুমি পাবা সেটা ডাবল টাইপেরই হতে হবে। এটা হচ্ছে কম্পিটিবিলিটি ইস্যুর কারণে। একটা হচ্ছে কমন প্র্যাকটিস।
In many scientific and engineering applications, double is preferred over float, বললাম না, because it reduces the risk of precision related errors in calculation. সত্য কথা, যারা সি সি প্লাস প্লাস নিয়ে কাজ করে তারা ফ্লোটের চেয়ে ডাবলটাকে বেশি ইউজ করে, যেটা আমি একটু আগে বলে আসছি। এটার কারণ কি, এটা একটা কমন প্র্যাকটিস, আর রিস্ক নিতে চায় না। এই যে ইট রিডিউসেস দ্য রিস্ক অফ প্রিসিশন রিলেটেড ইরর। এমনও তো হতে পারে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আপনি করছেন, যেটার রেজাল্টটা 6 ঘরের উপরে আসার কথা, আপনি ফ্লোট টাইপ ইউজ করার কারণে 6 ঘরের পরের নাম্বারগুলো আপনি পেলেন না, তখন একটা প্রবলেম না? এই জন্য ম্যাথমেটিক্যাল রিলেটেড যেই ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আছে বা ওয়েবসাইট গুলো আছে, তারা ফ্লোটের জায়গায় ডাবল ডেটা টাইপটা বেশি ইউজ করে। আমরা কি সবাই ক্লিয়ার কেন এসকিউআরটি ফাংশন ডাবল ডেটা টাইপ ইউজ করতে হয়? এনি কোশ্চেন? ওকে, তো এখন দেখেন, সো দেখছেন একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে গেলে এটার পিছনে প্রচুর পরিমাণ স্টাডি করতে হয়। জাস্ট একটা ফাংশন আছে আর ধাপ করে ইউজ করে ফেললাম তাহলে কিন্তু হবে না। এটাকে কি টাইপের খাবার দিতে হবে সেটাও কিন্তু বুঝতে হবে, এর কাছ থেকে কি টাইপের উত্তর পাবেন সেটাও বুঝতে হবে, কেন পাবেন সেটাও বুঝতে হবে। তো ধরেন এত ক্যালকুলেশন করার পর আমরা একটা নর্মাল নেই, নাম্বার নেই, যে নাম্বারটা কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট আনবো, কমা এম্পারসেন্ট নাম্বার। এবার কি করব, ডাবল টাইপের একটা ভ্যালু নিলাম, ভ্যারিয়েবল নিলাম ডাবল, রুট অর নাম দিলাম হচ্ছে রেজাল্ট, ইকুয়াল টু আমাদের এসকিউআরটি নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনটার মধ্যে আমি নাম্বারটাকে পাস করে দিলাম। এবার আমি রেজাল্টটাকে প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ এলএফ ইউজ করব, এলএফ কমা রেজাল্ট। এবার আমি 25 এখানে ইনপুট দিব, 25 এর আমাদের যদি আমরা ওইটা দেখতে চাই 5.0000 আসতেছে, বাট আমি চাই শুধুমাত্র তুমি 5 দেখাও ভাই, তাহলে এইখানে ইউজ করব 0.0। এবার দেখেন সুন্দর করে আমি 5 দেখতে পাচ্ছি। এখন প্র্যাকটিস প্রবলেমে যদি এরকম কোনো প্রবলেম থাকে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দা স্কোয়ার রুট অফ এন, এন মানে ওইটার ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। এখন তখন আমি গিয়া যদি আপনি দেখি এখানে আপনি ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করছেন, তখন কি আমি আপনাকে 0 দিতে পারবো? আপনারাই বলেন, দেওয়া কি আমার উচিত? বলেন, অ্যান্সার দেন, আমার কি দেওয়া উচিত, 0 দেওয়া উচিত সেই প্রবলেমটার ক্ষেত্রে? একদম ধীরে। না, আপনারাই বলেন, আপনারাই তো এই কাজ করবেন। আরে কি ইন্টিজার ব্যবহার করলে করি ইউজ। আচ্ছা দেখেন, আপনাদের ইমাজিনেশনটাই আমি বলি, আমি এই লাইনটাকে কপি করে রাখি, কমেন্ট করলাম। ডাবলের জায়গাতে ইন্টিজার দিলে কিছুটা এরকম যে যেই প্রাণী ঘাস খায় তাকে অন্য খাবার দেওয়া, কোনোটাই হইতেছে না আর। দেখেন আমি যদি এখানে ডাবল ইন্টিজারটা ব্যবহার করি পার্সেন্টেজ ডি, কি হয়, কি হচ্ছে ব্যবহার করলে? কোন সমস্যা আছে? কোন সমস্যা নাই তো, আসতে তো রেজাল্ট, সমস্যা নাই, রেজাল্ট তো আসতেছে। আপনি আমার সাথে আর্গুমেন্ট করা শুরু করবেন যে ভাই কি হয়েছে, রেজাল্ট তো আসতেছে। আপনি যদি আমার সাথে আর্গুমেন্ট করেন এর মানে হচ্ছে এই যে এত কিছু আপনার সাথে পেঁচাল পারলাম এতক্ষণ, এগুলো আপনি কিছুই বুঝেন নাই। যে এখানে বলতেছে যে এটা একটা কমন প্র্যাকটিস, এখানে হচ্ছে একটা রিস্ক থাকে, সেই রিস্কটা আপনার নিতে হয় না, তারপর কম্পিটিবিলিটি ইস্যু আছে, তারপর প্রেসিশন আছে, এই জিনিসগুলো তো বুঝতে হবে। আপনি একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনার বিহাইন্ড দ্য সিনে কাজগুলো কেন ইউজ করতে হয় সেটা বুঝতে হবে। ওই যে গদ বাঁধা 3 মাসে ডেভেলপার হয়ে যায়, সেইটা তাদের মতো চিন্তা করলে তো হবে না, তাই না? ওকে, তো আমরা এই জিনিসটাকে সরাই ফেলি, এন্ড এখানে আমরা এলএফ রাখি, পার্সেন্টেজ এলএফ, এন্ড রান করলে আমাদের 5.00 আসবে। তো আমরা কি এসকিউআরটি ফাংশনের কাজটা কি বুঝতে পারছি সবাই? এনি কনফিউশন ফ্রম দিস টপিক? নার্গিস মিম, আপনি বুঝতে পারছেন আপু সবকিছু? জি ভাইয়া, মানে তাও একটু বলি যে মানে এটা আমরা তখনই ইউজ করব যখন হচ্ছে আমরা মানে ডাউট করতেছি যে আমাদের 6 সংখ্যারও বেশি কোনো মান আসতে পারে, অড নাম্বার আসতে পারে, তখনই স্পেসিফিক্যালি আমরা এটা ইউজ করব। হ্যাঁ, জি বা আপনি একটা কাজও করতে পারেন আমার মতো, যদি এটা আলসা প্রকৃতির হন, যে যদি কখনো দেখেন এখানে ফ্লোট টাইপের ক্যালকুলেশন আছে, ডাবল মেরে দিবেন, শেষ, ওকে ফ্লোট ইউজই করবেন না।
তাই শেষ, আমার এত চিন্তা করার কিছু দরকার নাই, আমি ডাবল ইউজ করে দিব। কারণ ওই আমি ডাবল ইউজ করলেও দশমিকের পর 2 ঘর দেখানোর মেকানিজম আছে, আমি ফ্লোট ইউজ করলেও দশমিকের পর যত ঘর মন চায় অত ঘর দেখানোর মেকানিজম আছে। তো কেন আমি ফ্লোট টাইপ ইউজ করে শুধু শুধু একটা রিস্ক নিতে যাব, তাই না? ওকে। ওকে, ঠিক আছে। মানে আমি যখন বিগিনার ছিলাম এই কাজ করতাম, তখন তারপরে আস্তে আস্তে প্রবলেম সলভ করতে 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 একটা আইডিয়া চলে আসছে যে কখন ফ্লোট ইউজ করা যাবে, বা ওই টেস্ট কেস যে থাকে প্রবলেম সলভ করার সময় কোড ফোর্সেসে গেলে বুঝতে পারবেন, ওই টেস্ট কেস দেখেও বোঝা যায় যে কোন ডেটা টাইপটা আমাকে ইউজ করতে হবে, এটা কি ফ্লোট ইউজ করতে হবে নাকি ডাবল ইউজ করতে হবে। যত এক্সপেরিয়েন্স হবেন, যত প্রবলেম সলভ করবেন, ততগুলো গেস করতে পারবেন যে আসলে কখন কোনটা ইউজ করাটা উচিত, এরকম আর কি। ওকে, এখন আমরা নতুন একটা ফাংশনের ইউজেস শিখবো, সেটা হচ্ছে পাওয়ার ফাংশন। তো আমি এখানে অলরেডি একটা আর্টিকেল অ্যাড করে দিছি। সো এই আর্টিকেলটা সবাই পড়তে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়, অথবা এই আর্টিকেলটা পড়লে আমাকে আবার ওরা টাকা পয়সা দিবে না, ব্যাপারটা এরকম না যে আমি মার্কেটিং করতেছি। আপনারা চাইলে যে কোনো হচ্ছে ফাংশন করতে পারেন। বেসিক্যালি আমি হচ্ছে এই টাইপের বিল্ট ইন ফাংশন শেখার ক্ষেত্রে এখন আর এই টাইপের ওয়েবসাইট ইউজ করি না। আমি সুন্দর করে চ্যাট জিপিটির কাছে যাই, ওকে বলি যে ভাই, আচ্ছা ও এটা তো ইংলিশে, যে ব্রাদার টেল মি অ্যাবাউট দা কি ওই কি জানি ফাংশন, পাওয়ার ফাংশন, অ্যাবাউট দ্য পাওয়ার ফাংশন ইন সি উইথ প্রপার এক্সাম্পল উইথ দ্য এক্সপ্লানেশন এক্সপ্লানেশন আর কি কি বলা যায়, এক্সাম্পল কোড দিবে, প্রপার এক্সাম্পল কোড কিওয়ার্ডটা ইউজ করতে পারি, তাহলে ও বুঝবে আমাকে কোড দিতে হবে উইথ দ্য এক্সপ্লানেশন। এতটুকু বললেই হবে, আই থিঙ্ক সবকিছু বলতে পারবে। ওকে, হ্যাঁ, ও আমাকে ফাংশন পুরো টাইপটা প্রথমে বুঝালো, ডেসক্রিপশন বলতেছে, কোড দিচ্ছে আই থিঙ্ক, তারপর আমাকে প্রত্যেকটা কোডের পার্ট বাই পার্ট এক্সপ্লানেশনও দিবে, আই হোপ, ইয়েস, সেটাও দিচ্ছে। তো মানে একজন বড় ভাই যেই দায়িত্বটা পালন করে সে পালন করতেছে। যদি পারতাম তাকে একটা ট্রিট দিতাম কোনোদিন সামনে পেলে। আচ্ছা, এবার সে আউটপুটটাকে মেবি এক্সপ্লেন করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, শেষ, তার দায়িত্ব শেষ। এবার আমার দায়িত্ব কি, একদম পেপারের মতো পড়া প্রথম থেকে শেষ পর্যন্ত, যে দ্য পাওয়ার ফাংশন ইন সি ইজ পার্ট অফ দ্য ম্যাথ.h হেডার লাইব্রেরি। তার মানে আবার আমরা দেখতেছি যে আমাদের পাওয়ার ফাংশনটাও আমাদের ম্যাথ.h এর লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরির আন্ডারে, and is used to compute the power of a number. Specifically, it calculates the value of a base raised to a given exponent. আমি একটু ইংলিশে কাঁচা, সো আমি ডিরেক্ট আপনাকে বলি, যদি ধরেন আপনাকে 20⁵ বের করতে বলে, বা 5⁵2 বের করতে বলে, বা 2⁵5 বের করতে বলে, বা ইউজিং এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন আপনি কি করবেন? আমি চিন্তা করলাম যে আপনি তখন লুপ ইউজ করতে পারবেন না। লুপ একটা টপিক আছে, যে টপিকটা দিয়ে আমরা এই ফাংশন ইউজ করা ছাড়াও ব্যাপারটা করতে পারি, বাট আমরা তো লুপ এখনো জানি না, তো আমরা লুপ ইউজ করতে পারবো না। সো আমাদেরকে এরকম বিল্ট ইন ফাংশনের সহায়তা নিতে হবে। আচ্ছা, এখন এই ধরনের কাজ করার জন্যই আমাদের কাছে একটা ফাংশন আছে, আমাদের সি প্রোগ্রামিং এর যে দাদা নানা চাচা আছে তারা বানাই রেখে গেছে, যে পাওয়ার একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে 2টা প্যারামিটার চায়। মানে 2টা প্যারামিটার বলতে, আমার কাঁঠাল, ধরেন এটা একটা মেশিন, এই ব্লেন্ডার মেশিন, আপনি এটার মধ্যে ম্যাঙ্গো দিবেন, তারপরে ওয়াটার দিবেন, চিনি দরকার নাই, ধরেন আপনি অনেক সুগার পছন্দ কি বলে মিষ্টি পছন্দ করেন না, চিনি খান না, তো আপনি ম্যাঙ্গো আর ওয়াটার দিবেন। তাহলে এখানে ধরেন ম্যাঙ্গোটা দিলেন আর এখানে ওয়াটারটা দিলেন, তাহলে আউটপুট হিসেবে আপনাকে জুস দিবে। তো এখানে আমাদের ম্যাঙ্গোটা হচ্ছে ধরেন 5⁵2, এই 5 কে বলা হয় কি বেজ। যদি কেউ ম্যাথে কাঁচা হন আমার মতো, শিখে নিতে পারেন আমার কাছ থেকে, বেজ। আর এই 2 কে বলা হয় পাওয়ার। পাওয়ার, এখন এখানে বেজ আর পাওয়ার কোনটা, এই এমটা হচ্ছে বেজ, আর এই ডাব্লিউটাকে বলা হয় পাওয়ার। এখন আপনি বলতে পারেন ভাই এই ধরনের জিনিস আপনি একটু প্রেজেন্টেশন স্লাইডে সুন্দর করে বানায় আনতে পারেন না? না, আমি আসলে বানাই না, প্রথম প্রথম অনেক বানাতাম, বাট প্রেজেন্টেশন স্লাইড বানালে কি হয় যে প্রেজেন্টেশন স্লাইড দেখাই, আপনারাও দেখেন, একটু পরে ভুলে যান। কিন্তু যখন আমি যে লিখে লিখে বুঝাই, আমি দেখি যে স্টুডেন্টদের মনোযোগটা বেশি থাকে লিখে লিখে বুঝাইলে, বা একটা প্র্যাকটিস হয় এই জন্য।
এখন দেখেন এই যে এই ফাংশনের মধ্যে, আচ্ছা এখানে আবার কালারটা, একটা ফাংশন, এটা হচ্ছে মানে ফাংশনের হচ্ছে কি বলে, এটার নাম হচ্ছে প্রোটোটাইপ। বা ধরেন আমাদের হিউম্যান বডি, সাপোজ আমার বডি থেকে যদি সব মাংস টাংস সব ছড়ায় ফেলি আমি, তাহলে আমি কি দেখতে পাবো? একটা কঙ্কাল দেখতে পাবো, একটা স্ট্রাকচার দেখতে পাবো। একটা বডির কিন্তু মেইন জিনিসই হচ্ছে স্ট্রাকচারটা। গোস্ত আমি চাইলে, আমি ধরেন এমন একটা টেকনোলজি আসলো, মানুষ যদি চায় তার গোস্ত চেঞ্জ করে ফেলতে পারে, তার মাংস চেঞ্জ করে ফেলতে পারে, কিন্তু তার ওই হাড্ডি মাড্ডি কিন্তু চেঞ্জ করতে পারবে না। সো মেইনলি ফাংশনের যে প্রোটোটাইপটা সেটা হলো এরকম যে আপনি চাইলে ভ্যারিয়েবলের নেম ভিন্ন দিতে পারেন, সবকিছু ভিন্ন দিতে পারেন, বাট আপনাকে এই প্রোটোটাইপটাই ফলো করতে হবে। যে একটা এই যে দুইটা ব্র্যাকেট দিতে হয়, তারপরে ভ্যালুর নাম দিতে হয়, মানে ওই বেস আর হচ্ছে পাওয়ার। প্রথমে দিবেন বেস, তারপরে দিবেন এক্সপোনেন্ট, বা সেটাকে পাওয়ারও বলা হয় আর কি। এই তো এখন এটাকে একটা ডেসক্রিপশন দিছে যে বেস বলতে কি বোঝায়, দা বেস ভ্যালু। আরে এত মোটা হয়ে গেছে। এই যে বেস দিয়ে বোঝায় হচ্ছে বেস ভ্যালু, বেস দিয়ে বোঝায় হচ্ছে বেস ভ্যালু। আর এক্সপোনেন্ট দিয়ে কি বোঝায়? দা এক্সপোনেন্ট টু হুইচ দা বেস ইজ রেজড, বাংলায় বলতে গেলে পাওয়ার আর কি। রিটার্ন ভ্যালু কি? যে এই যে আপনি একটা ক্যালকুলেশন করবেন যে 2^5, 2^5 এর রেজাল্ট কত? 2^5 মানে কত বলেন তো কেউ একজন? দেখি ম্যাথ ট্যালেন্টেড আছেন কিনা, ব্রিলিয়ান বয় অথবা গার্ল। 32। 32, এই তো ব্রিলিয়ান বয় পেয়ে গেছি। 2^5 মানে হচ্ছে 32। তাহলে এই যে ফাংশনটা আমি যদি বেস হিসেবে 5 দিই, আর এক্সপোনেন্ট হিসেবে, না সরি ভুল বলছি, বললাম না ম্যাথে কাঁচা। এই যে এখানে বেস হিসেবে 2 দেই, আর এক্সপোনেন্ট যদি আমি 5 দেই, তাহলে আমি রেজাল্টটা পাবো 2^5। তাহলে 2^5 মানে কত? 32। এখন এই যে ক্যালকুলেশনটা, এটা করার জন্য আমার একটা পাওয়ার ফাংশন লাগবে। তো এটা সলিউশন কোডটাও কিন্তু আমাকে চ্যাটজিপিটি দিয়ে দিছে। ও প্রথমে কি করছে যে ভাই আমি বেজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি এক্সপোনেন্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি রেজাল্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে আমি সুন্দর করে বেজের ইনপুটটা নিলাম, একটা মেসেজও দিতে পারি যে এন্টার দ্য বেজ, তারপরে আমি একটা মেসেজ দিতে পারি এন্টার দ্য এক্সপোনেন্ট। যে এরকম মেসেজ টেসেজ দেওয়া আমি আপনাদেরকে শিখাই নেই, এটা রিজনও আছে। তাহলে আমি প্রথমে কি এক্সপোনেন্ট ইনপুট নিলাম, তারপরে আমি পাওয়ারটা ক্যালকুলেশন করলাম, তারপরে আমি সুন্দর করে প্রিন্ট করলাম যে বেজ রেজড টু দ্য পাওয়ার অফ এক্সপোনেন্ট ইজ দ্য রেজাল্ট। তো এই এত সুন্দর কোড আমরা করি না, আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি তারা অনেক মানে বিট ঘুটে কোড করি। এটার নাম হচ্ছে এসকিউআরটি ফাংশন ইন সি। আমার মনে হয় এই নামে আরেকটা ফাইল আছে, শো করতেছে যদিও, না সেভ করছে সে। ওকে, আমি নিউ একটা ফাইল নেই, নিয়ে এখানে এই যে ইন্টিজার ইউজ না করি, ওরা ডাবল ইউজ করছে, আমরা ভদ্র ছেলের মতো ডাবল ইউজ করি। ডাবল একটা হচ্ছে বেজ, আমি নাম দিব পাওয়ার, কি এর এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট পাওয়ার। আমরা বাঙালি, বাঙালি হিসেবে কোড লিখবো পাওয়ার। তো এখানে স্ক্যানে পার্সেন্টেজ দি না, এলএফ পার্সেন্টেজ এলএফ। তো আমি প্রথমে এখানে ইনপুট দিব কি ভাই, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে আমাদের পাওয়ার, হয়ে গেল। এবার আমি এই যে এসকিউআরটির জায়গায় কি লিখবো? পিওডব্লিউ ফাংশন। এটার মধ্যে দুইটা জিনিস চায়, একটা হচ্ছে বেস যায় আর একটা হচ্ছে পাওয়ার যায়, পাওয়ার যায়। তারপরে আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে আমি এখানে সুন্দর করে একটা ফরম্যাটে প্রিন্ট করতে পারি, মানে কাইন্ড অফ এরকম ভাবে রেজাল্টটা প্রিন্ট হবে। সাপোজ আপনি 2^5 প্রিন্ট করতে চাচ্ছেন, তাহলে রেজাল্টও এরকম ভাবে শো হবে যে 2^5 ইকুয়াল টু 32, এরকম ভাবে আসবে, সুন্দর করে দেখা যাবে রেজাল্টটা। তাহলে আমি এখানে কি করব, টুটা কার মধ্যে আছে? ওই যে ডাবল ডেটা টাইপ বেজের মধ্যে আছে। তাহলে আমার বেসটা হচ্ছে কি টাইপ? পার্সেন্টেজ এলএফ টাইপ। তাহলে এখানে দিব যে পার্সেন্টেজ এলএফ, তারপরে কিবোর্ডে এরকম একটা চিহ্ন আছে, তারপরে আবার দিব হচ্ছে পার্সেন্টেজ এলএফ, তারপরে কমা দিয়ে যে রেজাল্ট আসবে সেটাও আমার এলএফ টাইপ। এবার প্রথম পার্সেন্টেজ এলএফ এ আসবে আমাদের বেস, সেকেন্ডটাতে আমাদের আসবে পাওয়ার, এন্ড সেকেন্ডটাতে আসবে রেজাল্ট। যে বুঝেন নাই তাকে আমি বুঝাবো না, কারণ এগুলো পিপিতে সলভ করে আসছেন অলরেডি। আমি এখানে প্রথমে দিব 2 আর 5, রান করি। দেখেন এই যে 2 পয়েন্ট, মানে ওই যে ডাবল টাইপের জন্য আসছে। তা আমি যদি নাছোড়বান্দা হই যে ভাই তোমার এই এত কিছু আমি দেখতে পারবো না, তুমি শুধুমাত্র আমাকে সুন্দর নাম্বারটাকে দেখো। ও সরি, 0.0 ইউজ করবো না, 0.2 না, 0.0, 0.0। তো এবার রান করি, তো দেখা যাচ্ছে 2^5 ইকুয়াল টু 32। এবার আপনি যদি ওরে একটু পাম্পটা মারতে চান, তাহলে ওকে একটা মেসেজ দিতে পারেন যে প্রিন্টএফ
এন্টার এন্টার টু ভ্যালুস এন্টার টু ভ্যালু, তাহলে কি হবে? এখন এই মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই কম্পাইলার গুলো একটু অড, মানে এটা কিভাবে কাজ করা উচিত সেটা আমি আপনাকে দেখাই। লেটস গো টু দা জিডিবি অনলাইন কম্পাইলার। মানে এরকম ওই যে পাম্পটি দেওয়ার জন্য আগে মেসেজ টেসেজ দেওয়ার জন্য ওই জিডিবি বেসড আর কি, ওয়ান কম্পাইলার না। কারণ আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামার তারা আবার এসব পাম্প টাম দিই না, আমরা ডিরেক্ট ইনপুট নেই। তো এই যে এখানে একটা ফেল, এখানে একটা হচ্ছে আমরা ভুল করে এসেছি, সো রান করি আবার। এই যে দেখেন এন্টার টু ভ্যালু, সুন্দর করে পাম্পটাম দিতেছে যে ভাইয়া তুমি দুইটা ভ্যালু ইনপুট দাও। তো আমি তাকে দিলাম যে ভাই 2 আর 5 তুমি হচ্ছে রেজাল্টটা বের করো, 2^32। বাট আপনি যদি ওয়ান কম্পাইলারে যান, আপনি যদি কোড রান করেন, আগে তো ইনপুট দিতে হবে 2 আর 5, দেখেন কি হয়। এই যে দেখেন একটা ইরর, আচ্ছা এখানে তো সেমিকোলন দিই নাই, আবার রান করি। এ দেখেন কি হয়েছে, এন্টার টু ভ্যালুস ইকুয়াল টু 2^5 ইকুয়াল টু 32। কাহিনীটা কি হয়েছে, আপনি তো আগে ইনপুট দিয়ে দিয়েছেন, তো যখন কোডটা রান করছেন তখন সে তো এটা প্রিন্ট করে ফেলছে এন্টার টু ভ্যালুস। এখন এন্টার টু ভ্যালুস এটা সে প্রিন্ট করছে, এখন ইনপুট তো আমি আগেই দিয়ে দিছি, তো সে আর ইনপুটের জন্য ওয়েট করে না, এখন ইনপুট তো সে আগে পেয়ে গেছে। তো এন্টার টু ভ্যালুস এর পরেই সে রেজাল্টটাকে প্রিন্ট করে দিছে। এই জন্যই কম্পিটিটিভ প্রোগ্রামাররা এই যে এইসব মানে পাম টাম দেয় না, তারা ডিরেক্ট ইনপুট দেয়, ডিরেক্ট কোড রান করে 2^5 ইকুয়াল টু 32। এখন আপনারা আমাকে বলেন দুইটা ফাংশন যে বুঝাইলাম, একটা হলো এসকিউআরটি ফাংশন, এসকিউআরটি ফাংশন, আরেকটা হলো পিওডব্লিউ ফাংশন, পিওডব্লিউ ফাংশন। কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নাই? সবাই কি ঘুমাই গেছেন? সবাই একটা হ্যান্ড রেজ করেন তো দেখি কি অবস্থা, আছেন না গেছেন সব? ওয়াও, সবাই আছেন, ঠিক আছে। তো কারো কোনো প্রবলেম নেই? একজন একটা কোশ্চেন করেন, অ্যান্সার দেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে অনেক ভালো কথা। আপনাদের আমি একটা এখন টাস্ক দিব, কারণ আমার অনেক পানি তৃষ্ণা পাইছে, একটু পানি খাবো। আপনারা হচ্ছে একটা টাস্ক কাজ করেন, পাওয়ার ইন সি। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে টোটাল 3টা নাম্বার নেবেন। প্রথম নাম্বারের এসকিউআরটি প্রিন্ট করবেন, মানে বর্গমূল প্রিন্ট করবেন। আর পরের 2টা নাম্বারের হচ্ছে ওই ধরেন এজ এন এক্সাম্পল আপনি 3টা নাম্বার নিছেন হচ্ছে 25, তারপরে 2 আর হচ্ছে 5। এই প্রথম নাম্বারটার বর্গমূল প্রিন্ট করবেন। আউটপুটটা এরকম ভাবে আসবে, প্রথমে আসবে 5, মানে এটার বর্গমূল আউটপুট আসবে। তারপরে আউটপুট আসবে এটা হলো বেস, এটা হলো পাওয়ার। 2^5 এর রেজাল্ট কত? 32। এটা হলো টেস্ট কেস। তো এটা করার জন্য একটা কোডের মধ্যে কিভাবে করতে হয় কোডটা করেন রাইট নাও। কোশ্চেন সবাই বুঝছেন? না বুঝলে আমাকে বলেন, একবার বুঝাই দিয়ে যাই। কোশ্চেন কি বুঝছি আমরা? জি ভাইয়া। নার্গিস মিম, কোশ্চেন বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আর আপনারা আমাকে ওই যে কোড মোড দিবেন না, এখন থেকে আমরা অনেক স্মার্টলি হ্যান্ডেল করব জিনিসগুলো। আমাকে যেভাবে দিবেন আমি দেখাচ্ছি। ওয়ান কম্পাইলারে যাবেন, ওয়ান কম্পাইলারে হোম পেজে যাবেন, গিয়ে যে সি প্রোগ্রামিং এ ক্লিক করবেন। ক্লিক করে আমাকে যে এখানে কোড মোড লিখবেন, লিখে ধরেন আমি কোনো একটা কোড লিখলাম, সাপোজ এখানে লিখলাম ফুয়াদ, তাহলে দেখবেন এখানে নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো ফুয়াদ লিখবেন, তারপরে এটাকে রিনেম করবেন, রিনেম করে এখানে নাম দিবেন যে পিওডব্লিউ ফাংশন এন্ড এসকিউআরটি ফাংশন। সুন্দর করে এরকম একটা নাম দিবেন, ইন সি প্রোগ্রাম, এরকম একটা নাম দিবেন। নাম দিয়ে কোডটাকে সেভ করবেন। সেভ করে আমাকে এই যে এখানে যে লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। দেন আমি আপনার কোড দেখবো। এখন থেকে আর ওই যে ভাই ওই ব্যাকডেটেড এর মতো যে ভাই এই যে নেন কোড, এই নেন স্ক্রিনশট, ভাই দেখেন আমার কোন জায়গায় ইরর হয়েছে, এগুলা হচ্ছে আগেকার যুগের পোলাপান করতো। এখন আমরা খুবই স্মার্ট হয়েছি, এখন আমরা ওই কম্পাইলারে কোড করব। কোন একটা কোডের সমস্যা হইলে কোডটাকে সুন্দর একটা ফাইল নেম দিয়ে সেভ করব। সেভ করে এই যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা আমাকে দিবেন যে ফদ ভাই এটা আমি বুঝতেছি না, কাইন্ডলি আমার কোডটা দেখেন কি ভুল হয়েছে। তাহলে আমি কি করব, আমি কোডটাকে এসে আমার মতো রান করতে পারবো। আমি চাইলে আমার এখানে আমি চেঞ্জ করতে পারবো যে আপনি কি ভুল করছেন, চাইলে আমি এটাকে ফিক্স করতে পারবো। ফিক্স করে আবার আমি আপনাকে একটা লিঙ্ক পাঠাইলাম, এই নাও তোমার সলিউশন অফ দা কোড। এইভাবে জিনিসগুলোকে আমরা স্মার্টলি হ্যান্ডেল করব, আগের মতো ওই ব্যাকডেটেড না যে ভাই এই নেন স্ক্রিনশট। এবার বুঝেন স্ক্রিনশট দিয়ে আমি কিভাবে আমি কোডটা রান করতে পারতেছি না কি করতে পারতেছি। হ্যাঁ সিম্পল, আমি যদি বলি যে ভাই তুমি আগে স্ক্রিনশট দাও, আমি তোমার স্ক্রিনশট দেখি,
স্ক্রিনশটে যদি আমার গোজামিল লাগে তখন আমি তোমার কাছে লিঙ্ক চাইবো। আর লিঙ্ক চাইলে তুমি অন্য কোনো লিঙ্ক আবার দিয়ে দিও না, তুমি এই লিঙ্ক আমাকে দিও ওয়ান কম্পাইলার। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। লেটস স্টার্ট।
আচ্ছা, কি অবস্থা সবার? আমরা সলভ করছি? আচ্ছা ভাই, এটা কি আগে পিছে কিছু লেখা লাগবে নাকি শুধু আনসারটা প্রিন্ট করে দিয়ে দিব? বুঝি নাই, একবার বলেন। ভাই, যে আমরা যে আনসারটা পাইছি রুট আর পাওয়ার, এটা কি আমরা আগে পিছে কিছু লেখা লাগবে নাকি এমনি শুধু আনসারটা প্রিন্ট করে দিয়ে দিব? আমি তো আউটপুট ফরম্যাট বলে দিয়েছিলাম কিভাবে আউটপুট ফরম্যাটটা হবে। আউটপুট ফরম্যাটটা বলতে আউটপুট ফরম্যাট না, মানে বেসটাই করছে, বেসটা ক্লিয়ার করছে, যে বেস আর আলাদা করে দেখাই দিয়েছে। মানে এর আগে কি এরকম কিছু লিখতে বলছিলেন যে দ্য নাম্বার অফ দ্য বেসিস বা কোন টেক্সট? না না, আমি তো কোনো টেক্সটের কথা বলি না, আমি বলছি যে প্রথমে ওই এসকিউআরটি রেজাল্টটা থাকবে, তারপরে হচ্ছে ওই এই পাওয়ারের রেজাল্টটা থাকবে। সাপোজ 2 টু দি পাওয়ার 5 যদি হয়, তাহলে অ্যান্সার হবে 32। মানে 25-এর স্কোয়ার রুট হচ্ছে 5, আর 2 টু দি পাওয়ার 5 এর অ্যান্সার হচ্ছে 32। তাহলে এই 5 আর 32 হচ্ছে অ্যান্সার থাকবে একটা স্পেস দিয়ে। এই আচ্ছা ভাই, থ্যাংক ইউ, সাবমিট করছি আমি। ওকে, মাত্র একজন শারহান, বাকিরা কই? নার্গিস ম্যামের কি নেট প্রবলেম হয়তো বা। মাসফি, একটু মেইলটা চেক করো। আব্দুল সালাম আছেন? আহ, অফিসিয়াল মেইল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অফিসিয়াল মেল। সালাম ভাই কি কোড করে করেছেন, সলভ করেছেন? ভাই ওকে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হয়েছে। আচ্ছা, লিঙ্কটা আমাকে পাঠান। ভাই গ্রুপে দিছি। দেখতেছি। ওকে, দুইজন। জিল্লুর ফার্স্ট। আচ্ছা জিল্লুর, একটা জিনিস, আপনার জিমেইলের নাম হচ্ছে যেটা দিয়ে আপনি জয়েন করেন সেটার নাম হচ্ছে জিল্লুর, বাট আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি ওই যে গুগল ফর্মে ফিল আপ করেছেন আবার আরেকটা নাম। কাইন্ডলি আপনি আপনার এই জিমেইলের অপশনে গিয়ে আপনার নামটা একটু চেঞ্জ করবেন, দুইটা যাতে সেম থাকে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা। কারণ আমাদের টিম তো প্রায় 4-5 জনের একটা টিম। তো ওই আমি শুধু ক্লাস নেই, বাট বাকি যে ইনফরমেশন আর অনেক কাজ আছে, ওই কাজগুলো হচ্ছে আমাদের টিম করে। তো আপনার জিমেইলে যদি একটা নাম এবং আবার হোয়াটসঅ্যাপের কন্টাক্টে যদি আরেকটা নাম থাকে, তাহলে আমাদের ট্র্যাক করতে অসুবিধা হয়। ও আপনি আচ্ছা, আপনার এই গুগল অ্যাকাউন্টে গিয়ে নামটা একটু চেঞ্জ করবেন, মানে যেটা আমাদের ফর্মে দিয়েছিলেন সেই সেম নামটা যেটা থাকে। ও আচ্ছা ভাইয়া, দিব। তবে আমি তো ঠিক আছে। হোয়াটসঅ্যাপের গ্রুপে এটা দিয়েছি, সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচে হুম। আনসারটা সাবমিট হ্যাঁ হ্যাঁ করেছে মাত্র। হ্যাঁ হ্যাঁ, গুগল ফর্মে আপনি যে নামটা দিয়ে সাবমিট করেছেন, আপনি মেবি দিয়েছেন হচ্ছে আহনাব শাহরিয়া। এই যে আহনাব শাহরিয়ার সাইফ। এই নামটা হুম, দিলে আমাদের জন্য বেটার, কারণ এই নামটাই হচ্ছে আমরা সেভ করেছি। আচ্ছা। আর ভাই আমি বলতে চাইছিলাম যে মানে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচে আমি মানে লিঙ্কটা দিয়েছি মাত্র। না, আপনার লিঙ্ক তো পাই নাই। সালাম ভাই লিঙ্ক পেয়েছি, আর সারহান ওই যে এখন আসছে। ও আচ্ছা, 3জন। আমাদের এখানে একটু নেট প্রবলেম সম্ভবত। হ্যাঁ, নেট প্রবলেম। ওকে, আমি এই 3জনটা দেখতে থাকি। শারহানের কোডটা ফার্স্টে দেখি কি অবস্থা। আচ্ছা, এই দেখেন, মানে এই যে এত হিজিবিজি কোড থাকলে কিভাবে বুঝবো? একটা কাজ করেন, ইনপুট যে নিয়েছেন এখানে একটা এই যে লাইন ব্রেক দেন, তারপর এখানে একটা লাইন ব্রেক দেন, তারপর এই যে প্রিন্টএফ যে দিয়েছেন, প্রিন্টএফ এর এখানে এই যে প্রতিটা কমার পরে একটা করে স্পেস দেন, তাহলে জিনিসগুলো একটু রিডেবল থাকে। এখানে স্পেস দেন, এখানে একটা স্পেস দেন। এই যে এখানে আবার ডাবল স্পেস কেন? কমার আগে কোনো স্পেস হবে না, এখানে স্পেস। এই যে এখন কোডটা পড়তে অনেক সুবিধা, চোখে দেখতেও শান্তি লাগতেছে। ওকে, নাম্বার বেস পাওয়ার। সো নাম্বার নিছেন, বেস নিছেন, পাওয়ার নিছেন, সব ডাবল টাইপ। আচ্ছা ঠিক আছে। রুট অ্যান্ড স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার বলা যায় না, একটা ভ্যারিয়েবল টাইপ এরকম হতে পারে যে পাওয়ার বা এরকম। স্কোয়ার বলতে তো বোঝায় 2 স্কোয়ার 3 স্কোয়ার, বাট আপনি তো ওরকম করতেছেন না। ভ্যারিয়েবল নেম গুলো একটু মিনিং দিবেন। এই যে দেখেন, আমি কিন্তু এরকম কোনো মেসেজ দিতে বলি নাই। এটা কিন্তু আপনার কোডটা রাইট থাকলেও আমি আপনাকে 0 দিতে পারি। সো এই ধরনের মেসেজ আমি বলি নাই, মানে দেওয়া যাবে না, এটা একটা জিনিস। ওকে, রুট, এখানে স্পেস দেওয়া যাবে না।
কোনো স্পেস দেওয়া যাবে না, এগুলো স্ট্যান্ডার্ড আর কি, ফলো করলে বেটার। নাও লেটস রান এগেইন। এই যে 5, এই যে এরকম আউটপুট চেয়েছি 5 2 টু দি পাওয়ার। আচ্ছা আমি কিন্তু এরকমও চাইনি, এই যে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 চাইনি, আমি চাইছিলাম কি এই যে এরকম, এই যে 5 আর 32, সিম্পল। আমরা খুব সহজ সরল মানুষ, সহজ সরল আমি আউটপুট চাইছিলাম 5 আর 32। তার মানে আমার এই যে এগুলাও আমি দেখতে চাইনি, এগুলো দেওয়া যাবে না, আমি আউটপুটে যেরকম বলবো ওইরকম থাকতে হবে। তারপর আমি কিন্তু ওই দুইটা নিউ লাইনে দেখতে চাইনি, আমি কিন্তু একই লাইনে দেখতে চাইছি। সো এখানে ব্যাকস্ল্যাশ এনও দেওয়া যাবে না, একটা স্পেস দিতে হবে। তারপর এখানে দেওয়ার দরকার নেই। এবার রান করি। এবার আমি এক্স্যাক্টলি যেরকম চেয়েছি, টু কেন, ও আচ্ছা হ্যাঁ আমি তো এগুলা চাইনি, শুধুমাত্র স্কোয়ারের রেজাল্টটা দেখবো। এবার রান করি, এই যে 532। এবার আমি বলতে পারি যে আমি যেই রকম চেয়েছি আপনার কোড সেই রকম আউটপুট দিতে পারছে, এখন আমি আপনাকে ফুল মার্ক দিতে পারি। বাট আপনার আগের কোডটা 100% কারেক্ট, কিন্তু আমার কাছে 0%, কারণ আমি যেরকম আউটপুট দেখতে চাইছি আপনি সেরকম আউটপুট দেখাইতে পারেননি। শারহান আপনি কি আছেন? শারহান সাদ, আই দেয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সালাম। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে শারহানের নেট প্রবলেম মেবি। ওকে, নাও লেটস গো টু আব্দুল সালাম। ওকে, ভাইও সেম কাজ করছেন, আমি কিন্তু এগুলো দেখতে চাইনি, আপনারা আমার কোশ্চেনই ফলো করেন নাই। সেম কাজ, আমি এরকম কিছু দেখতে চাইছি, আমি বলছিলাম এই যে আমি বলছিলাম এরকম যে আমার তিনটা ইনপুট থাকবে 25 আর দূর 25, তারপর হচ্ছে 2, তারপর হলো 5। তাহলে 25 এর রুট হচ্ছে 5 আর 2 টু দি পাওয়ার 5 এর রেজাল্ট হচ্ছে 32। আমি এরকম সহজ সরল জিনিস দেখতে চাইছি, কিন্তু আপনারা কি নিয়ে আসছেন, এই যে রুট, তারপরে হচ্ছে এগুলা এগুলা তো আমি প্র্যাকটিসের জন্য দেখাইছি। বাট আমি যখন প্র্যাকটিস প্রবলেম দিয়েছি তখন আমি এইরকম আউটপুট চাইছি, সো আমাকে এইরকমই দিতে হবে, নেক্সট টাইম এটা খেয়াল রাখবেন। ঠিক আছে ভাই। দেন হচ্ছে আহনাফ শাহরিয়ার। আমারটা গেছে। আহনাফ শাহরিয়ার, আচ্ছা আপনি আবার আগে স্পেস দিয়েছেন, এই আগে স্পেস দেওয়ার রিজনটা কি ভাই? দেখেন তো এই যে 5 এর আগে স্পেস নিয়ে নিয়েছে, আমি তো 5 এর আগে কোনো স্পেস দিতে বলি নাই, আমি সহজ সরল জিনিস চাইছি 5 আর 32। তার মানে 5 এর পরে একটা স্পেস আছে, আপনি 5 এর আগে স্পেস দিছেন, এখানে আবার স্পেস দিছেন, ওয়াই? আপনি এইখানে স্পেসের দরকার নাই, এই যে এখানে দিছেন ঠিক আছে, এখানে স্পেসটা তো দরকার নাই। এখন দেখেন এই যে 5 আর 32, প্রবলেম সলভিং অত কঠিন না যদি আপনি কোশ্চেন বুঝেন, যদি আপনি আউটপুট ফরম্যাট বুঝেন। এই যে এই আমি এত বড় লাইন লেখার পরে এখানে লেখার দরকার নাই, নিচে আনেন। যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন সেক্ষেত্রে একই লাইনে লেখা ঠিক আছে, যে দুইটা ওয়ার্ডের জন্য এত বড় একটা লাইন আমার ওয়েস্ট হচ্ছে, তো এই জন্য আমি একই লাইনে লিখতেছি। বাট এত বড় একটা লাইনের সাথে আবার স্ক্যানএফ লেখা দরকার নাই, এটা একটা কারেকশন। দেন এটা ঠিক আছে, সব ডাবল টাইপে ডিক্লেয়ার করছেন, ইনপুট নিছেন, ফাইন। দেন হচ্ছে এখানে ওকে, এখন ঠিক আছে কোড। যাদের, আচ্ছা নার্গিস মিম কোথায় গেছে, জয়েন করে নেই আর? মাসফি নার্গিস মিমকে একটা নক দেন তো, কি অবস্থা ওনার? তো জয়েন করছিল, হয় নেটের প্রবলেম জয়েন করছে, কই নাই তো। আসছিল, মনে হয় নেটের প্রবলেম আছে। আচ্ছা মাসফি একটু নক দেন তাকে, কি অবস্থা তার। ওকে, তো এবার আমরা আমাদের থার্ড টপিক ডেটা টাইপ। লং আমরা অলরেডি ডাবল অর লং ফ্লোট শেষ করে ফেলছি বাই দ্য ওয়ে। এখন জাস্ট আমাদের দুইটা টাইপ বাকি আছে, একটা হচ্ছে লং ইন্টিজার আর একটা হচ্ছে বুলিয়ান টাইপ, সিম্পল দুইটা জিনিস। এখন আসি লং কি জিনিস আমাদের। আমরা যে, আচ্ছা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ না কি জানি একটা আছে, ব্ল্যাঙ্ক পেজ অর ব্ল্যাঙ্ক ডট পেজ, হ্যাঁ এটাই চাইছি আমি। তো এখন দেখেন আমাদের যে ইন্টিজার ডেটা টাইপটা আছে আসলে, এই যে ইন্টিজার ধরেন এখানে আমি লিখলাম 25। এখন আমি যদি এই 25টা একটা এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এ,
এবং এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আমরা 100% শিওর ইন্টিজার। এখন আমি এই যে ইন্টিজার টাইপের একটা ফোল্ডার এর মধ্যে কত বড় ভ্যালু রাখতে পারবো? ইন্টিজার নাম্বার তো অনেক বড় হতে পারে, সাপোজ 10⁻10 একটা নাম্বার, অনেক বড় নাম্বার। এটা কি আমি এই ফোল্ডারের মধ্যে রাখতে পারবো? অথবা 10⁵ একটা নাম্বার, এটা কি আমি আমার ফোল্ডারের মধ্যে রাখতে পারবো? এই ধরনের থিঙ্কিং কি কখনো মাথায় আসছে যে এটা তো একটা ডেটা টাইপ, ডেটা টাইপ মানে কি একটা ফোল্ডার। এখন এই ফোল্ডারের মধ্যে কি আমি এত বড় রেঞ্জ রাখতে পারবো? ইজ ইট পসিবল? তো এই জিনিসটাই আমরা এখন চেক করব আমার কোডের মাধ্যমে। আচ্ছা, আমি এটার নাম দিলাম লং লং ইন্টিজার, আরে লং লং ইন্টিজার এনসি। ধরেন আমি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ, স্ক্যানার %d, %a। আমি এটাকে তারপরে printf করে দিলাম %d, a। শেষ, সহজ সরল প্রোগ্রাম। এবার আমি এখানে একটা নাম্বার দিলাম 10,000। আমি 10,000 মানে কত? আচ্ছা, এই ম্যাথটা একটু বুঝাই আবার। ধরেন 100, এটাকে আমি আমার ম্যাথমেটিক্স এর ভাষায় লিখতে পারি 10⁻²। জিল্লুর, আপনি কি এগুলো বুঝেন? 100কে আমি 10⁻² লিখতে পারি, ইজ ইট রাইট? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমি ধরেন লিখলাম 1000। এই 1000কে আমি কি লিখতে পারি? 10⁻³ আমি যদি 10,000 দেই তাহলে আমি লিখতে পারি 10⁻⁴। আমি যদি এখানে একটা শূন্য বাড়াই তাহলে আমার এখানে একটা নাম্বার বাড়বে। তার মানে আমি যদি লিখি 10⁻৯, তার মানে আমার একের পরে কয়টা শূন্য বলেন তো? 10⁻৯ মানে একের পরে আরো 10টা শূন্য থাকবে। 9টা। একের পরে 10টা শূন্য থাকবে, রাইট। ওকে, তো একের পরে কয়টা শূন্য থাকবে? 9টা। 9টা, একটা অলরেডি আছে 9টা। আপনি আর 10টা বলছেন, একের পরে 9টা শূন্য। আমি বলছি কয়টা শূন্য থাকবে? 9টা। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। দ্যাট ক্যান রিপ্রেজেন্ট বাই 10⁻৯। এখন আমি 10,000 এখানে দিলাম, কোডটা রান করি, দেখি আমি এখানে 10,000 পাই কিনা। হ্যাঁ, আমি পাইছি, কোনো সমস্যা নাই। দেখেন 10,000 আমি একটা বাড়াইলাম, মানে 10⁵ দিলাম, রান করলাম, এখানে 10⁵। আমি এখানে 10⁶ দিলাম, 10⁶ আসতেছে। 7 দিলাম, 10⁻7 আসতেছে। 10⁸ দিলাম, 10⁸ আসতেছে। 10�9 দিলাম, 10�9 আসতেছে। 10⁻10 দিলাম, দেখেন এবার কি আসছে? গার্বেজ ভ্যালু। কখন গার্বেজ ভ্যালু আসতেছিল? 10⁻10, মানে একের পরে 10টা শূন্য দিলে গার্বেজ আসে, বাট একের পরে 9টা শূন্য দিলে গার্বেজ আসে না। ঠিক সেম ভাবে আমি যদি এখানে মাইনাস দিই, -10⁹, সেই ক্ষেত্রেও কিন্তু -10⁹ও আসতেছে। তার মানে আমি যদি -10⁸ দিই, সেই ক্ষেত্রেও কিন্তু -10⁸ আসতেছে। আমি যদি -10⁷ দিই, সেই ক্ষেত্রেও কিন্তু -10⁷ আসতেছে। তার মানে 8, 9। তার মানে প্লাসেও সমস্যা নাই, মাইনাসেও সমস্যা নাই। কোন পর্যন্ত? 10⁹ পর্যন্ত। কোন ডেটা টাইপে? ইন্টিজার টাইপের। আমি যদি 10⁻10 দেই, সেই ক্ষেত্রে মাইনাসেও প্রবলেম, আবার যদি আমি পজিটিভ 10⁻10 দেই, সেই ক্ষেত্রেও প্রবলেম। That means we can say the range of integer type is -10⁹ to +10⁹। কার রেঞ্জ? ইন্টিজারের রেঞ্জ। নোট ইট ডাউন, লিখে রাখেন কোথাও যে ইন্টিজার ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে -10⁹ থেকে +10⁹ পর্যন্ত। জিল্লুর কি বলছি? রিপিট করেন। ইন্টিজার ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে -10⁹ হতে 10⁹ প্লাস 10⁹ পর্যন্ত। এক্স্যাক্টলি। আব্দুল সালাম ভাই আছেন? জি ভাই। ভাই কি বলছি রিপিট করেন। ইন্টিজার ডাটা টাইপের রেঞ্জ হচ্ছে -10⁹ থেকে +10⁹ পর্যন্ত।
প্লাস 10 টু দি পাওয়ার 9। নার্গিস মিম কি জয়েন করছে? সৈকত কন্টাক্ট করছেন তার সাথে? সৈকত আছেন? মেসেজ করছে। সৈকত আপনি কি ক্লাসে আছেন? আমাদের যে গুগল মিটে আপনার এই যে মেসেজ করছে সুযোগ। হুম, বুঝতে পারছি। নো রেসপন্স ফ্রম নার্গিস মিম, একটা কল দেন ডিরেক্ট সৈকত। আচ্ছা, মেবি সৈকতের নেট প্রবলেম। ওকে, তো এখন দেখেন এটা 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত গেল। এখন আমি তো নাছোড় বান্দা ভাই, আমার 10 টু দি পাওয়ার 10 রাখতেই হবে। আমি এটা নিয়ে ম্যাথ করতে চাই, কিভাবে করব? মানে এতদিন ছোটখাটো জিনিস নিয়ে খেলাধুলা করছি, এখন বড় বড় জিনিস নিয়ে খেলাধুলা করতে হবে, কারণ আমি এখন বড় হয়ে গেছি। তাহলে এখন বড় বড় জিনিস নিয়ে যদি আমি খেলা করতে চাই, তাহলে আমাকে বড় বড় জিনিস ইউজ করতে হবে, and that is called long long, and the format specifier is LLD, long D। LL মানে হলো লং লং, আর ডি। নাও আমি এখন বড় বড় জিনিস নিয়ে খেলাধুলা করতে পারবো। 10 টু দি পাওয়ার 10 দিলেও এখন আর কোনো গার্বেজ ভ্যালু আসে না। দেখেন এই যে একটা 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 টু দি পাওয়ার 10 দিলেও ঠিক আছে। এখন ভাই এই লং লং এর রেঞ্জ কত? এই লং লং কোন পর্যন্ত ডাটা নিতে পারবেন সেটা বলেন। আচ্ছা, তাহলে আমি এখানে আরেকটা দিলাম 10 টু দি পাওয়ার 11, আরেকটা দিলাম 10 টু দি পাওয়ার 12, আরেকটা দিলাম 10 টু দি পাওয়ার 13, 10 টু দি পাওয়ার 14, তারপরে 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 19, তারপরে 10 টু দি পাওয়ার 20 তে গিয়ে, আচ্ছা 20 তে গিয়ে না, 19 এ গিয়ে গার্বেজ হওয়ার কথা ছিল। জানান তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 পর্যন্ত ঠিক মতো চলার কথা। 19 এ গিয়ে প্রবলেম হওয়ার কথা। হ্যাঁ, প্রবলেম হয়েছে। তার মানে আমি কি বুঝলাম, 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত আমার লং লং ঠিক মতো কাজ করতেছে। আমি যদি মাইনাসও দেই সেই ক্ষেত্রেও কাজ করতেছে। তার মানে উই ক্যান সে দা রেঞ্জ অফ লং ডেটা টাইপ is minus 10 to the power 18 লং, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, ঠিক আছে? এই যে এল আর হচ্ছে এল, লং ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে মাইনাস 10 টু দি থেকে প্লাস 10 টু দি পাওয়ার 18। জিল্লুর কি আছেন? জি ভাইয়া। লং এর রেঞ্জটা কি? লং এর রেঞ্জ হচ্ছে -10 টু দি পাওয়ার 18 হইতে +10 টু দি পাওয়ার 18 পর্যন্ত। প্লাস 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত। আমার ভাইয়া ক্যামেরা আর এটা কইছেন ভাইয়া, না আপনার ক্যামেরা বন্ধ হয়ে রয়েছে। ক্যামেরা বন্ধ করে দিল কেন? সম্ভবত চার্জ কিছু পাওয়ার। আচ্ছা ভাইয়া, ওখানে যদি এল টা লং এর ফরম্যাট স্পেসিফায়ার হয়, তো কোড করার সময় ডিটা জাস্ট এ মিনিট। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার কোশ্চেনটা করেন, কি হয়েছে বলেন। ভাইয়া আপনি এখানে কি এটা শর্ট ফর্মে এল লিখছেন, নাকি এটা ফরম্যাট স্পেসিফায়ারটাই এল হবে? হ্যাঁ, ফরম্যাট স্পেসিফায়ারটাই এল হবে। এল ভাইয়া কোড করার সময় যে ডি, সেটা কি সাথে ডিটা? লোড ফাংশন। না ফ্লোট না, এই যে ডি। ইন্টিজার আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। ঠিক আছে। ও আচ্ছা ভাইয়া, মানে ডি রাখি বা না রাখি একই আনসার। আমি না ডি রাখতে হবে, বাট মানে আপনি লং ইন্টিজারটা, মানে আপনার শুধুমাত্র ডি দিয়ে বোঝায় হচ্ছে ইন্টিজার, আর এল ইউজ করা মানে হচ্ছে লং ইন্টিজার, মানে ইন্টিজারের বড় ভাই। আচ্ছা, মানে এটা কি আমরা শুধু ইন্টিজারে এল দিতে পারি, নাকি ফ্লোটের জন্য ডাবল আছে? মানে এটা কি শুধু ইন্টিজারের জন্য? জিল্লুর না আপনি চাইলে তো ওই যে লং এর পরে ইন্টিজার ইউজ করতে পারেন, বাট এখানে এই লং এর সময় আবার ফরম্যাট স্পেসিফায়ারে আপনি ডি মাস্ট দিতে হবে। লং এর পরে যদি ইন্টিজার না দেন
তো ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে ডি মাস্ট দিতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। মোট কথা ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, লং লং এর ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এলএলডি। শেষ। এখন আর কোনো কিছু বোঝা লাগবে না আপনার, ইউজ করতে করতে পরে মানে অটোমেটিক বুঝে যাবেন কোনটা কেন ইউজ করতে। এটা হচ্ছে ইন্টিজারের ডাবল। হ্যাঁ, আপনার ইন্টিজারের বড় ভাই হচ্ছে লং লং। যখন ইন্টিজার দিয়ে কাজ হবে না তখন তার বড় ভাইকে ডাকতে হবে। বুঝতে পারছেন চিল্লুর? জি ভাইয়া। হ্যাঁ, আর ফ্লোটের বড় ভাইকে ডাবল। ইন্টিজারের বড় ভাই লং লং আর ফ্লোটের বড় ভাই হচ্ছে ডাবল। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন ওকে, এখন কথা হচ্ছে আপনার একটা কোশ্চেন আসতে পারে, ভাই লং লং ইন্টিজার তারপরে শুধু ইন্টিজার সবকিছু তো বুঝলাম, এগুলা কেন ইউজ করব বা কখন আমি লং লং ইউজ করব, কখন আমি ইন্টিজার ইউজ করব? সাপোজ আমাকে কেউ একজন বললো রাইট এ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বারস, দুটা নাম্বার তুমি যোগ করো, তো তখন আমি কি ইন্টিজার ইউজ করব না আমি তখন আমি লং লং ইউজ করব? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম দ্য বিগিনার্স। তো এখন যখন কেউ আপনাকে বলবে যে জিল্লুর তোমাকে যেটা নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে 10 আর 20, অথবা না 10 না, তোমাকে যেটা নাম্বার দিচ্ছি একটা নাম্বার হচ্ছে এক্স, একটা নাম্বার হচ্ছে ওয়াই, তুমি এই দুইটা নাম্বারকে যোগ করো, তখন বলবেন যে ভাই আপনি যেহেতু আমাকে কোনো রেঞ্জ বলে দেন নাই, আমি এক্সটাও ইন্টিজারে ইউজ করব, ওয়াইটাও ইন্টিজারে ইউজ করব। কারণ আপনি আমাকে রেঞ্জ বলে দেন নাই, কেন আমি ডাবল লং লং ইউজ করতে যাব? কারণ লং লং ইউজ করলে তো আমার বেশি মেমোরি খরচ হবে, আমি তো, কেউ তো চায় না তার মেমোরি বেশি খরচ করতে। তা আপনি যেহেতু আমাকে ওই রেঞ্জ বলে দেন নাই, আমি ইন্টিজারই ব্যবহার করব। যদি আপনি আমাকে বলে দিতেন যে ভাইয়া তোমার এক্স এর যে নাম্বারটা সেটা -10⁻18 থেকে +10⁻18 কিন্তু হতে পারে, খেয়াল রাখো তুমি। আবার বলতেছি যে ভাইয়া তুমি যে এক্স আর ওয়াইটা যোগ করবা, এক্স আর ওয়াই দুইটার ক্ষেত্রেই এক্স এর সর্বোচ্চ মান -10⁻18 থেকে +10⁻18 হতে পারে। তখন আপনাকে চিন্তা করতে হবে, আচ্ছা সে আমাকে বলতেছে এক্স আর ওয়াই এর ভ্যালু -10⁻18 থেকে 10⁻18 পর্যন্ত হতে পারে, তার মানে সে 1 দিতে পারে, 2 দিতে পারে, 3 দিতে পারে, এরকম করে আস্তে আস্তে +10⁻18 দিতে পারে কোনো এক সময়। আবার সে -1, -2, -3, -4, -10⁻18 পর্যন্ত দিতে পারে। তাহলে আমার ডেটা টাইপ কি হবে? তাহলে আমার ডেটা টাইপ হবে লং লং। আবার যদি বলে থাকে যে না ভাই তোমার রেঞ্জটা হবে -10⁻9 থেকে +10⁻9 পর্যন্ত, মানে ম্যাক্সিমাম ভ্যালু হবে 10⁻9। তাহলে 10⁻9 তো আমি ইন্টিজারেই রাখতে পারবো, তো কেন আমি লং লং ইউজ করব? আমি ইন্টিজার ইউজ করব। এবার বুঝাইতে পারছি যে কখন লং লং ইউজ করবো আর কখন শুধু ইন্টিজার ইউজ করব? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সো এবার চলেন একটা এরকম আমাদের প্র্যাকটিস প্রবলেমে আমরা যাই ওয়ান কম্পাইলারে। আমরা প্রবলেমটা সলভ করব না, জাস্ট কোশ্চেন দেখবো যে কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে এই যে এই কনস্ট্রেন্টস থেকে। আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এইটা, এই লং লং আর হচ্ছে ইন্টিজার। ওই এসকিউআরটি পিওডব্লিউ এই হ্যানত্যান এগুলো আলোচনা করছি ওই ডাবল ডেটা টাইপটা বোঝানোর জন্য, আর কিছুই না। এই যে দেখেন, এই যে এরকম বলা থাকবে, দেখেন এই প্রবলেমটা কিন্তু আগে সলভ করে আসছেন যে রাইট এ প্রোগ্রাম টু এডিশন, সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন অফ এক্স এন্ড ওয়াই কনস্ট্রেন্টস। এই যে এরকম কনস্ট্রেন্টস মানে শর্ত বলে দেয়া থাকবে যে এই যে এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা, এই যে দেখেন ভালো করে দেখেন, চোখ বড় বড় করে দেখেন যে এক্স আর ওয়াই এর রেঞ্জ হচ্ছে -10⁻9 থেকে +10⁻9 পর্যন্ত। তার মানে আমি এই যে এক্স আর ওয়াই মানে যে 10 আর 20 এর জন্য কোনটা ব্যবহার করব, লং লং নাকি ইন্টিজার? লং লং। আবার বলে লং লং। 10⁻9 না রেঞ্জ, আমাদের ইন্টিজারের রেঞ্জ কি ছিল? -10⁻9 থেকে +10⁻9 লিখে রাখতে বলছিলাম না? তাহলে আমি 10 আর 20 এর জন্য কি ইউজ করব? -10⁻9। ইজ ইট রাইট? সরি ইন্টিজার ব্যবহার করব আর কি। আচ্ছা, তো এখন আরেকটা জিনিসে আমি কথা বলি। ধরেন এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখানে আপনারা যা ভুল করবেন, দেখেন এই প্রবলেমটা খেয়াল করেন, কি করতে বলছে? যোগ করতে বলছে, বিয়োগ করতে বলছে, আর গুণ করতে বলছে। আচ্ছা, আপনাদেরকে একটু ম্যাথ শিখাই, চলেন। আমি ম্যাথে যদিও কাঁচা, ধরেন আমি আপনাকে বললাম 2 টু দি পাওয়ার 2
প্লাস 2 টু দি পাওয়ার 2। অ্যান্সার কত? এইট। 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4, আর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। 4 আর 4 হচ্ছে 8, রাইট? Yes. 4 আর 4 হচ্ছে 8। এখন তাহলে আমি যদি আপনাকে বলি 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 কত হবে? 16। কত হবে? 16। 16। 4 ইন্টু 4, 16। এখন ছোটবেলায় একটা লগারিদমের ফর্মুলা শিখছিলাম। ফর্মুলাটা কি? যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে রেজাল্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এই জায়গাটাতে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 4। দ্য অ্যান্সার ইজ 16। ইজ ইট রাইট? Yes. ওকে, ফাইন। এখন আপনি আমাকে বলেন 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 2, এই 2 টু দি পাওয়ার 2 এইটা রাখতে আমার কোন ডেটা টাইপ ইউজ করতে হবে? মানে এটা রেজাল্টটাকে স্টোর করার জন্য ইন্টিজার লাগবে নাকি লং লং লাগবে? Integer. 2 টু দি পাওয়ার 2 টাকে রাখতে আমার কি ইন্টিজার লাগবে নাকি লং লং লাগবে? Integer. ইন্টিজার লাগবে। এই 2 টু দি পাওয়ার 2 টাকে রাখতে আমার কোন ডেটা টাইপ লাগবে? বড় integer. আবারও ইন্টিজার। ঠিক আছে, সবকিছু রিমুভ করেন। 10 টু দি পাওয়ার 19 ইন্টু 10 টু দি পাওয়ার 19, 10 to the power 9 হবে। তাহলে আমার রেজাল্ট হবে 10 টু দি পাওয়ার 19 প্লাস 10 টু দি প্লাস 19। তার মানে আমার রেজাল্টটা হবে 10 টু দি পাওয়ার 19 দুগুণে কত? 10 10 20 9 29 30 38, 10 টু দি পাওয়ার 38। তাহলে এবার আমাকে বলেন 10 টু দি পাওয়ার 19 রাখতে আমার কি টাইপের ডেটা টাইপ লাগবে? সে লং লং কারে হবে। আচ্ছা, আমি ভুল করছি, আমি ভুল বলছি, সরি। 10 to the power 9 আবার দেবে। দেখেন 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটাকে আমি যদি কি করি 10 টু দি পাওয়ার 9 প্লাস 9, তাহলে আমার অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 18। এবার আমাকে বলেন যে এই 10 টু দি পাওয়ার 9টা ইনপুট নেওয়ার জন্য আমার কোন ডেটা টাইপ ইউজ করতে হবে? Integer. এই 10 টু দি পাওয়ার 9টা ইনপুট নেওয়ার জন্য কোন ডেটা টাইপ ইউজ করতে হবে? ইন্টিজার। Integer. বাট এই দুইটার গুণফলের রেজাল্টটার জন্য কোন ডেটা টাইপ ইউজ করতে হবে? লং লং। লং লং। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট ফ্রম টুডেস ক্লাস, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই প্রবলেমটা সলভ করতে গেলে এই জায়গাটাতে এসে সবাই ধরাটা খায় যে আমাকে বলছে 10 আর 20 কে গুণ করতে। সবাই মনে করে যে আহা 10 আর 20 কত ছোট দুইটা নাম্বার, এটাই মনে দিতে পারে না। ইনপুট ব্যাকগ্রাউন্ডে আমি 10 আর জায়গায় 10 টু দি পাওয়ার 9 দিতে পারি, 20 জায়গায় আমি 10 টু দি পাওয়ার 9 দিতে পারি। তো 10 টু দি পাওয়ার 9 আর 10 টু দি পাওয়ার 9 যোগ করলে সেটা ইন্টিজারের মধ্যে রাখা সম্ভব, কোনো সমস্যা নাই। বিয়োগ করলে সংখ্যা তো ছোট হয়ে যায়, সেখানেও সমস্যা নাই, ইন্টিজারে রাখতে পারবেন। বাট যখন মাল্টিপ্লিকেশন রাখতে যাবেন তখন কি ইজ ইট পসিবল টু স্টোর দ্য multiplication result in integer data type? No. No. So that time we need to use a long type. Is it? Yes. Yes. So এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এখন আমি যদি এখানে সলিউশন কোডটা তো করাই আছে, আমি একটু সাবমিট করি না? আমি হচ্ছে যে 10 20 দিয়ে রান করলাম, আমার রেজাল্ট ঠিক আছে, আমি এখানে সাবমিট করি, আমার এখানে ফেল দেখাচ্ছে। হোয়াটস দ্য রিজন? এবার আপনাকে একটা গোজামিল দিই। এবার আসেন মেইন, আমি কনসেপ্ট বুঝাই দিয়েছি, এবার একটু গোজামিল দিই। গোজামিল হচ্ছে যদি কখনো দেখেন কনস্ট্রেইনস একদম -10 টু দি পাওয়ার 9 থেকে +10 টু দি পাওয়ার 9ই আছে ইনপুট ফিল্ডের, এখান থেকে এই পর্যন্ত যদি এরকম থাকে যে এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল,
ওই দুইটা ভ্যারিয়েবলের কনস্ট্রেন্টস হচ্ছে -10⁹ থেকে +10⁹ পর্যন্ত, তাহলে ওই ভ্যারিয়েবল গুলোর জন্য লং লং ব্যবহার করবেন। আর আমাদের জিজ্ঞেস করতে পারে কেন আমি ইউজ করব, কারণ ম্যাথমেটিক্যালি এই যে আমি -10⁹ বলছি না, আসলে -10⁹ এর পরেও একটু ওই ছোটখাটো কয়েকটা সংখ্যা থাকে যেগুলোকে আমি স্কিপ করি, বা এই যে এই রেঞ্জ গুলা বের করার সময় ম্যাথমেটিক্যালি নাম্বার গুলাকে খুব সুন্দর দেখানোর জন্য কিছু নাম্বার গুলোকে স্কিপ করা হয়। কিন্তু যখন আপনি একদম -10⁹ আর +10 থেকে 10⁹ এই ডেটাগুলো নিয়ে ক্যালকুলেশন করবেন, আর যখন আপনি একদম ইন্টিজার ব্যবহার করবেন, তখন মাঝে মধ্যেই দেখা যায় এই জিনিসগুলো কি স্টোর করা যায় না, কারণ আমি তো ওই যে ছোটখাটো ভ্যালুগুলোকে বাদ দিছি। এই জন্য বলা হয় যে যখন যদি কনস্ট্রেন্টস কখনো -10⁹ থেকে একদম +10⁹ পর্যন্তই থাকে, সেই ক্ষেত্রে ইন্টিজার ব্যবহার না করে লং লং ব্যবহার করাটাই সেফ জোনে থাকা, যে আমরা এখানে লং লং ইউজ করব। এটা হচ্ছে গোজামিল এলএলডি। এবার আমি যদি কোডটাকে রান করি, এন্ড যোগফল সমস্যা নাই, বা আপনি ইউজ করতে পারেন, মানে ওই যে রিস্ক থেকে মুক্ত থাকার জন্য আমি প্রথমে বেসিক বুঝাই দিছি খুব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে। এখন আমি শর্টকাট ইউজ করতে পারি, যে এরকম যদি একদম টপ নচ মানে ছাদের উপরে লেগে গেছে 10⁹ হচ্ছে এখন 10⁹ পর্যন্তই, সেই ক্ষেত্রে লং লং ইউজ করে দেন, আর ডেঞ্জার জোন থেকে বেঁচে যান। এলএলডি সরি এবার সাবমিট করেন, সাকসেস। বুঝতে পারছি আমরা সবাই, প্রবলেম 1 সলভ করে দিলাম। কিন্তু আমি এটা সলভ করছি ডাবল দিয়ে। ডাবল ডেটা টাইপ, হ্যাঁ বাট তাহলে তো আপনি আমার এই যে এটা মানতেছেন না। সলভ করছেন, সাকসেস মেবি হইছেও, বাট আপনি তো আমার এই কনস্ট্যান্ট ফলো করতেছেন না। আমি আপনার কি এখানে দশমিক দিছি? হ্যাঁ। সলভ করা যায়, একটা প্রবলেমকে অনেকভাবে সলভ করা যায়, বাট আপনার এই প্রবলেম স্টেটমেন্টের সাথে ফলো করতে হবে। তবে এই ওয়ান কম্পাইলারটা অতটা স্মার্ট না, আপনাকে ডিটেক্ট করতে পারে নাই, বাট এই কাজটা যদি আপনি কোড ফোর্সেসে করতেন হয়তো আপনারা ধরে ফেলতে পারতো। বুঝতে পারছেন? তো এই ধরনের কাজ করবেন না, যেটা প্রবলেম স্টেটমেন্টে লেখা থাকে আর আমি আপনাকে যেভাবে শিখাইছি ওইটা ফলো করতে থাকেন। এখানে তো কখনোই কনস্ট্যান্সের জায়গায় দশমিক দেয়া নাই, বা আমার ইনপুট ফরম্যাটে দশমিক দেয়া নাই, সো আপনি কেন ডাবল ইউজ করবেন, কেন আপনি ডাবল ইউজ ফ্লোট ইউজ করবেন? কোনো রিজনই তো নাই ডাবল ইউজ করার। আপনি যদি ডাবল ইউজ করে থাকেন তাহলে আমি কি বুঝবো আপনি প্রবলেম কোশ্চেন বুঝেন নাই। যে মাঝে মধ্যে হয় না, দেখবেন ক্লাসের মধ্যে অনেক ট্যালেন্টেড পোলাপান থাকে, সবকিছু হয়, বাট তারপরে স্যার চট থাপ্পড় মারে, তুই কোশ্চেন বুঝছ নাই, কোশ্চেন না বুঝে অঙ্ক করছিস, বাট অঙ্ক কিন্তু ঠিকই আছে। আপনি ক্লাস করার আগে আমি করছি, এই কারণে এমন হয়েছে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। তো তার মানে আমি একটা জিনিস কি বুঝলাম, যদি আমি দেখি যে আমার কনস্ট্রেন্টস একদম -10⁹ থেকে 10⁹ এখন ছাদের উপরে লাগাই দিছে ইন্টিজারের, তাহলে আমি সেক্ষেত্রে লং লং ইউজ করব, ইন্টিজারে ইউজ আর করতে যাব না। বাট যদি রেঞ্জটা এমন থাকতো -10⁸ থেকে +10⁸ পর্যন্ত, তখন আবার সেফ জোন ছিল, তখন আবার আমি ইন্টিজার ইউজ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে ফাইন। তো একটা গেল, আরেকটা টপিক বাকি থাকে, বুলিয়ান টাইপ এন্ড হচ্ছে প্রিন্ট দ্য লাস্ট ডিজিট অফ এ নাম্বার। তো বুলিয়ান টাইপটা একটা কাজ করেন, বুলিয়ান টাইপের প্র্যাকটিস প্রবলেম এখানে আছে, সমস্যা নাই। অনেক না ডাবল দেখাইলাম না, এসকিউআরটি ফাংশন আর পাওয়ার ফাংশনের সময় ডাবল ডেটা বুঝাইলাম না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন আসছে প্রিন্ট। আচ্ছা বুলিয়ান টাইপটা একটু স্কিপ রাখি। প্রিন্ট দ্য লাস্ট ডিজিট অফ এ নাম্বার, একটা নাম্বারের লাস্ট ডিজিট কিভাবে বের করতে হয়, সিম্পল একটা জিনিস দেখাই দিই। একটা নতুন ফাইল নেই, ধরেন একটা নাম্বার 252, আমি এই 252 লাস্ট ডিজিট বের করতে চাই, মানে 2। আবার ধরেন একটা নাম্বার 27, এই 27 এর লাস্ট ডিজিট বের করতে চাই, যেমন 7। আবার একটা নাম্বার 29, আমি এই 29 এর লাস্ট ডিজিট বের করতে চাই, মানে হচ্ছে 9। তো এরকম কোন একটা নাম্বারের লাস্ট ডিজিট বের করার জন্য ইউজ করতে হয়, ধরেন একটা নাম্বার ইন্টিজার নাম্বার ইকুয়াল টু হচ্ছে 252। আমি যদি এই 252টার লাস্ট ডিজিট বের করতে চাই তাহলে পার্সেন্টেজ দিই, 2 অবশ্যই পার্সেন্টেজ দিই। আমি ওই নাম্বারটাকে যদি হচ্ছে কত
ধরেন 10 ধারা হচ্ছে মডিউলাস করেন। দেখেন এই যে বের হয়ে গেছে। বা আপনি যদি এখানে 253 দেন, রান করেন, এই যে দেখেন। তার মানে আমরা কি বুঝলাম, কোনো একটা নাম্বারকে আমি যদি 10 ধারা মডিউলাস করি তাহলে আমি সেই নাম্বারের লাস্ট ডিজিটটা পাই। আমি ধরেন এখানে ইউজ করলাম ধরেন ধরেন 3698, তাহলে আমি রান করলে আমি এই 3698 লাস্ট ডিজিট 8 পাচ্ছি। আবার এখন আপনার হচ্ছে আপনি এমন এক নাসর বান্দা, আপনার নাম্বার আছে 252, আপনি বলতেছেন শুধুমাত্র লাস্ট ডিজিটটা না, লাস্ট দুইটা ডিজিট বের করতে হবে। কয়টা? লাস্ট দুইটা ডিজিট। মানে 252 থাকলে 52, 3698 থাকলে 98, তারপরে 3000, তারপরে কি 3291 থাকলে লাস্ট দুইটা ডিজিট হচ্ছে 91 বের করতে হবে। সেক্ষেত্রে 100 দ্বারা মডিউলাস করেন, তাহলে আপনি দেখতে পাবেন 252 লাস্ট দুইটা ডিজিট হচ্ছে 52। আবার আমি যদি এখানে দেই যে ভাই 3198, আমি 98 দেখতে চাই, তার মানে কি লাস্টের দুইটা ডিজিট, তাহলে আমি 100 দ্বারা মডিউলাস করলে দেখতে পাবো লাস্টের দুইটা ডিজিট। এখন আমারে বলেন তো, লাস্টের তিনটা ডিজিট বের করতে হলে এখানে কি করতে হবে? 1000 দ্বারা আরেকটা জিরো দিতে হবে, মানে 1000 দ্বারা। মানে এখানে একটা কাহিনী বুঝতে পারছেন কি, লাস্টের মানে যতগুলা ঘর আমি দেখতে চাইতেছি অতগুলো জিরো আমি দিতেছি। আমি যদি লাস্টের একটা ঘর দেখতে চাই তার মানে আমি একটা জিরো ইউজ করতে পারতেছি। এরকম প্যাটার্ন খুঁজে বের করতে হবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এরকম প্যাটার্ন যত ব্রেনে বিল করতে পারবেন প্রবলেম সলভিং ইজি হয়ে আসবে। যে আমি যখন একটা জিরো ইউজ করতেছি 1 এর পরে, তখন আমি লাস্টের ডিজিট দেখতে যে পারতেছি। আমি যখন লাস্টের দুইটার ঘর দেখতে চাইতেছি আমি তখন 1 এর পর দুইটা জিরো ইউজ করতেছি, তার মানে দেখতে পাইতেছি। আবার আমি যখন লাস্টের তিনটা ঘর দেখতে চাইতেছি আমি তখন 1 এর পর তিনটা জিরো ইউজ করতেছি। দ্যাট মিনস দেয়ার ইজ আ প্যাটার্ন টু প্রিন্ট দ্য লাস্ট ডিজিটস বাই দিস ক্যালকুলেশন। তো এই ধরনের প্যাটার্ন খুঁজে বের করতে হবে মাঝে মধ্যে, তাহলে আপনি দেখবেন প্রবলেম সলভিং জিনিসগুলো ইজি হয়ে আসবে। এখন এই টপিকটা কেন শিখাইলাম, আই থিঙ্ক আমি আগে হচ্ছে লগ আউট করি ভাই, সব সলিউশন দেখা যাবে নইলে। আচ্ছা, রাইট দ্য কারেক্ট ভার্সন অফ দিস গিভেন কোড, মানে এই কোডটার কারেক্ট ভার্সন লিখতে বলতেছে, চেষ্টা করেন। দেন এখানে একটা ম্যাথমেটিক্যাল কিছু একটা আছে, চেষ্টা করেন। তারপরে মিনিট থেকে হচ্ছে মেবি ওই 1 ঘন্টা 60, মানে 125 ঘন্টা সমান কত মিনিট, মানে এই যে এই প্রবলেমটা সলভ করতে গেলে এই যে এই কনসেপ্টটা কাজে লাগবে। তারপরে এই যে এটা স্যালারি ক্যালকুলেশন, তারপরে এই যে এসকিউআরটি ফাংশন শিখাইলাম, সেই এসকিউআরটি ফাংশন, তারপরে এই যে পাওয়ার ফাংশন শিখাইলাম, পাওয়ার ফাংশনের প্রবলেম, তারপরে এই যে কনস্ট্রেন্টস এর প্রবলেমটা, এই যে দেখেন আমি যেটা শিখাইছি যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য লাস্ট ডিজিটস অফ এক্স এন্ড ওয়াই এন্ড দ্য সামেশন অফ দ্য টু লাস্ট ডিজিটস। মানে ধরেন এই যে 252 আর 365, 252 আউটপুট কি, প্রথমে আমাকে 252 লাস্ট ডিজিট প্রিন্ট করতে হচ্ছে, তারপরে আমাকে 365 লাস্ট ডিজিট বের করতে হচ্ছে, তারপরে আমাকে প্রিন্ট করতে হচ্ছে কি এই যে 2 আর 5 এর যোগফল কত, 7। সিম্পল জিনিস, আমি একটা ভ্যারিয়েবল দিয়ে 252 ইনপুট নিলাম, আরেকটা ভ্যারিয়েবল দিয়ে 365 ইনপুট নিলাম, আরো দুইটা ভ্যারিয়েবল নিলাম, একটা ভ্যারিয়েবলে এই 252 লাস্ট ডিজিটটা রাখলাম, আরেকটা ভ্যারিয়েবলে 365 লাস্ট ডিজিটটা রাখলাম। দেন ওই দুইটা ভ্যারিয়েবলকে যোগ করে দিলেই তো লাস্ট দুইটা ডিজিটের সামেশন বের হয়ে গেল। ইউজ ইউর ব্রেন, ইউ ক্যান সলভ। দেন 10 নম্বরে কি, 10 নম্বরে হচ্ছে টেক দা কস্ট প্রাইস এ এন্ড সেলিং প্রাইস বি অফ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের কস্ট প্রাইস মানে কত দিয়ে কিনছেন, কত বিক্রি করছেন, এন্ড প্রিন্ট দা প্রফিট অবটেইন অন দা প্রোডাক্ট। মানে ওই যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে প্রফিটটা বেরোয় সেটা বাচ্চাদের প্রবলেম দিছে আর কি। তো এই হচ্ছে 10টা প্রবলেম। এই 10টা প্রবলেমে সলভ করা ট্রাই করেন। আমি মনে হয় কিছু প্রবলেমে আপনাদেরকে সমুদ্রে নিয়ে গেছি, আবার কিছু প্রবলেম নদীতে নিয়ে আসছি, আবার কিছু প্রবলেম পুকুরে নিয়ে আসছি, আবার কিছু প্রবলেম ওই যে এলাকার ডোবাতেও নিয়ে আসছি। তো এখানে বিভিন্ন টাইপের প্রবলেম আছে, দেখবেন আপনি 60 or 70% প্রবলেম নিজেই সলভ করতে পারতেছেন, বাকি 10% হয়তো একটু কষ্ট হচ্ছে, বাকি 15% আপনি সলভ করতেই পারতেছেন না, চুল টুল ছিঁড়ে ফেলতেছেন। সমস্যা নাই, সাপোর্ট সেশনে আসেন, আমরা আপনাকে হিন্টস দেই, সলভ করার ট্রাই করেন, লাইফ উইল বি ইজিয়ার। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। বুলিয়ান যে ডেটা টাইপটা আছে সেটা এখন দরকার নাই, যখন দরকার তখন শেখাবো। কালকের ক্লাসে আমরা আমাদের ইফ এলসে চলে যাব।
বেসিক কিছু অপারেটর আছে, এই অপারেটর গুলো শিখে আমরা আমাদের ইফ এলসে চলে যাব। এবং কালকের ক্লাসটাই কিন্তু আমাদের হচ্ছে প্রথম যে 4টা ক্লাস ফ্রি থাকার কথা ছিল, প্রথম 4টা ক্লাস, দেন নেক্সট উইক থেকে কিন্তু আমরা আমাদের পেইড প্রোগ্রামে চলে যাব। মানে যারা হচ্ছে এতদিন পর্যন্ত এনরোল করেছেন আমাদের ক্লাসগুলো দেখে, তাদেরকে হচ্ছে আমরা আমাদের প্রাইভেট ক্লাসরুমে অ্যাড করব, সবাইকে টিমে ভাগ করে দিব, একজন টিম লিডার থাকবে। এখন যেমন আমি সবার সাথে কমিউনিকেট করি, তখন আলাদা টিম লিডার চলে আসবে। যেমন ধরেন জিল্লুর আর আব্দুল সালাম এক টিমে, তখন তাদেরকে একটা টিম লিডার থাকবে, টিম লিডার খোঁজ খবর নেবে, আমি খোঁজ খবর নিব। তো এগুলো সবই হচ্ছে এনরোল করার পরে সবকিছু আমরা গুছায় ফেলবো আর কি। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন আজকে ক্লাস থেকে। আচ্ছা ভাইয়া, যেহেতু আজকের পর কালকে আবার নেক্সট ক্লাস, তো প্রবলেম থ্রিটা কি আজকেই সলভ করতে হবে কালকের আগে? না না না, আপনি এই প্র্যাকটিস প্রবলেম 3 আর প্র্যাকটিস প্রবলেম 4 সলভ করার টাইম পাবেন নেক্সট উইক পর্যন্ত। বাট আমি সাজেস্ট করব অ্যাজ সুন অ্যাজ সলভ করে ফেলেন। কারণ দেখেন, আপনাদের এই উইকের পরে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আসতেছে, অ্যাসাইনমেন্ট 1। এই অ্যাসাইনমেন্ট 1-এ আবার 15 থেকে 16টা প্রবলেম আছে। প্র্যাকটিস প্রবলেম 2-তে 10টা প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম 3-তে মনে করেন আরো 10টা প্রবলেম আসতেছে। তার মানে 10টা আর 10টা কত, 20টা। অ্যাসাইনমেন্ট 1-এ আরো 15 থেকে 16টা প্রবলেম আসতেছে, তার মানে কত, 20টা আর 15টা 35টা প্রবলেম। তার মানে আপনাকে নেক্সট উইকের আগেই 35টা প্রবলেম সলভ করতে হবে। আপনি যদি 7 দ্বারা ভাগ করেন, প্রতিদিন গড়ে আপনার 5টা করে প্রবলেম করতেছে। তার মানে যত দ্রুত, যেমন আমি দেখেন, এই যে প্র্যাকটিস প্রবলেম 2 আপনি যে এখন ক্লাস করছেন, আপনি যদি এখনই চান এখান থেকে কয়েকটা প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। যে এসকিউআরটি ধরলেই সলভ হয়ে যাবে, তারপরে সেই যে পাওয়ার ফাংশন ধরলেই সলভ হয়ে যাবে। এই যে 10 যা বিয়োগ করে দিবেন, 490 থেকে 120 বিয়োগ করে দিলে এটা সলভ হয়ে যায়। তো ইজি যে প্রবলেম গুলো আছে এগুলো এখনই সলভ করে ফেলেন, কালকের জন্য ফালায় রাখবেন কেন? এই যে 1:17 বাজে, আপনি যদি 2টা পর্যন্ত টাইম দেন, আপনার এই প্র্যাকটিস প্রবলেম 2 এর 60% প্রবলেম সলভ হয়ে যাবে। বাকিগুলো কালকে সকালে নিয়ে বসেন, যে ভাই দেখি তো কোনগুলা হচ্ছে পারতেছি না, সেগুলো তাহলে ওই আজকে 8:30 বাজে ক্লাস আছে, 8:30টার ক্লাসে ক্লাস শুরু হওয়ার আগে ভাইকে একটু জিজ্ঞেস করে নিব যে ভাই দেখেন তো এই প্রবলেমটা কেন সলভ করতে পারতেছি না, আমি আপনাকে প্রথম 5 মিনিট হেল্প করলাম। তাহলে আপনার দেখেন ক্লাস 3 স্টার্ট হওয়ার আগেই আপনি ক্লাস 4 স্টার্ট হওয়ার আগেই আপনি ক্লাস 3 70% প্রবলেম সলভ করে ফেলছেন। তো এইভাবেই আপনাকে আগাতে হবে, বুঝতে পারছেন? টেকনিক্যালি আগাতে হবে, যে সহজ প্রবলেম গুলা ক্লাসের পর পরই সলভ করে ফেলি, তাহলে আমি কঠিন প্রবলেম গুলোকে নিয়ে চিন্তা করার সময় বেশি পাবো। বুঝতে পারছেন জিল্লুর? জি ভাইয়া, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস থেকে? সালাম ভাই? না, আমার কোনো কোশ্চেন নেই। ওকে ভাইয়া, সালাম ভাই একটু থাকবেন এবং বাকিরা হচ্ছে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম।